ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম হুম। এই পৃথিবীতে নিষ্ঠুর মানুষের খেলা বোঝা বড়ই দায়। আপন মানুষগুলো সময়ের প্রেক্ষাপটে বদলে যায়। আজ থেকে আমিও বদলে যাব। আমিও হব সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ। তার আগে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। জানতে হবে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বিশেষ এক ভূমিকম্প তৈরি করা। সবাইকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। এরপর থেকে শুরু করব এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খেলা, যে খেলায় থাকবে শুধু লাশের সমাহার। রাজ কথাগুলো বলে বড় মেন রাস্তার দিকে হাঁটা শুরু করে। রাস্তার পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর বাসে উঠে পড়ে। গন্তব্য কোথায় সে নিজেও জানে না। তাহলে কি রাজ সত্যি সত্যি নিকৃষ্ট মরণ খেলায় মেতে উঠবে? রাজ বাসে বসে কিছু ভাবছে। কি ভাবছে রাজ? জানলার পাশে বসে নিজের শহরটাকে আরো একবার দেখে নিল। হয়তো কুষ্টিয়া শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাচ্ছে রাজ। মনের অজান্তে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে দিল। তখন বাসের সুপারভাইজার এসে বলে, মামা কই যাবেন? রাজ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ঢাকা গাজীপুর। মামা এই গাড়ি গাজীপুর যাইব না, বাইপেল হয়ে গাবতলি যাইব। লোকটি কি বলল সেদিকে রাজের কোনো খেয়ালই নেই। বাসের সিটে বসে আপন মনে কিছু একটা ভেবেই চলেছে। এই ভাবনা যেন এক বিশালতার বিশাল আকার ধারণ করেছে। অজানা অচেনা শহরের মানুষগুলো কেমন যেন যার যার মতো সবাই নিজ কর্মস্থলেই ছুটে চলেছে। যা করার রাজকে নিজেই করতে হবে। রাজ কি আদৌ পারবে লক্ষ্যে পৌঁছতে? এসব ভাবতে ভাবতে বাসের সিটে রাজ ঘুমিয়ে পড়ে। রাজের ঘুম ভাঙিয়ে বাসের সুপারভাইজারের ডাকে, মামা এই গাড়ি আর যাইব না, আপনি নাইমা যান। রাজ একবার এদিক ওদিক তাকিয়ে বাস থেকে নেমে হাঁটতে থাকে। কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছে না রাজ। রাজ পকেটে হাত দিয়ে দেখে 139 টাকা আছে শুধু। টাকাটা বের হতেই একটা হাসি দেয়, বলে, আসলেই টাকা, তুই ধন্য। তুই যেখানেই যাস তুই তার হয়েই যাস। কথাটা বলে আবার আপন মনে হাঁটতে শুরু করে। আবারও একটা বাসে উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে নেমে যায়। ভেতরে যেতে চাইলে রাজকে বাধা দেয় দারোয়ান। রাজ জোরাজুরি না করে গেটের পাশে বসে পড়ে। কিছু সময় পর রাজ আবারও হাঁটা শুরু করে। এবার কোথায় যাবে নিজেই জানে না। চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাস্তার পাশ থেকে একটা মেয়ের মিষ্টি কণ্ঠে বাঁচাও বাঁচাও চিৎকার ভেসে আসছে। রাজ কয়েক মিনিট চুপ থেকে সেদিকটায় এগিয়ে যেতে থাকে। গিয়ে দেখে দুটো ছেলে একটা মেয়েকে ধরে এনে খারাপ কিছু করার চেষ্টা করছে। রাজ তাদের কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, কে এখানে? কি হচ্ছে সব? রাজ কথাটা বলতেই তাদের মধ্য থেকে একটা ছেলে বলে ওঠে, এই কে রে তুই? আর এসেই যেহেতু পড়েছিস, আয় আমাদের সাথে, একদম সলিড মাল, অনেক মজা পাবি। কথাটা বলে ছেলেটা হাসতে থাকে। রাজ কিছু বলার আগে তাদের মধ্য থেকে আরেকজন বলে ওঠে, মামা আসো, মালটা একদম রসে ভরপুর। দেখছো না ফিগারটা কি? আহ কি হট মামা। আমার তো মন বলছে এখন ওকে কামড়ে খেয়ে দেই। ছেলেটার কথা শুনে মেয়েটা আরো ভয় পেয়ে যায়। রাজ এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মেয়েটার মনে ভয়ের মাত্রা আরো প্রখর পাচ্ছে। মেয়েটা বিনয়ের স্বরে কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না প্লিজ। রাজ মেয়েটার দিকে এক নজর দেখে আবার ছেলে দুটোর দিকে এক নজর দেখে। রাজ ছেলে দুটার তলপেটে জোরে লাথি দিয়ে মেয়েটার হাত ধরে দৌড়াতে থাকে। কিছু দূর যেতেই মেয়েটার পা মুচড়ে যায়। মেয়েটা ও মাগো বলে চিৎকার করে ওঠে। রাজ মেয়েটাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমার পা মুচড়ে গেছে, আমি হাঁটতে পারছি না। রাজ কি আর কিছু না ভেবে মেয়েটাকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। মেন রাস্তার পাশে গিয়ে মেয়েটাকে বলল, আপনার নাম কি আর বাসা কোথায় আপনার? জি আমি রিধি, বাসা খুলনা। আমি একটা হোস্টেলে থাকি। এবার একটা কলেজে ভর্তি হয়েছি, ইন্টার ফার্স্ট ইয়ারে। 4 দিন আগে ঢাকায় এসেছি। ছেলে দুটা আমাকে প্রথম দিন থেকে বিরক্ত করা শুরু করে। গতকাল আমি ওদের মধ্যে একজনকে থাপ্পড় মারি। আজকে আমি কোচিং শেষ করে আসার সময় ওরা আমাকে। রীতি কথাটা বলে কান্না শুরু করে দেয়। মেয়েটা দেখতেও বেশ মাশাআল্লাহ। মেয়েটা রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল। রাজ কিছু একটা ভেবে বলে ওঠে, ঢাকাতে আপনার পরিচিত কেউ নাই? থাকলে আপনি কিছুদিন সেখানে থাকেন।
আমার এক চাচা থাকে সামনেই। তাহলে আপনি সেখানেই চলে যান। আপনি কোথায় যাবেন? রিধির কথা শুনে রাজ হাসতে থাকে। হাসতে হাসতে রাজ বলে, আমি আজকেই ঢাকায় এসেছি, যাওয়ার তেমন কোনো জায়গা নাই। সমস্যা নাই, আপনি চলে যান, আমার ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপর রিধি কিছু একটা ভেবে রাজকে বলে, আপনি আমার সাথে আসুন। আপনি আমাদের সাথে 2-1 দিন থেকে পরে বাসা খুঁজে নেবেন। আপনি চাইলে বাসা খুঁজতে আমিও আপনাকে হেল্প করতে পারি। রাজ রিধির কথায় সহমত পোষণ না করলেও রিধি রাজকে জোর করেই সেখানে নিয়ে যায়। যদিও রাত হয়ে গেছে, এটা নিয়ে রাজও আর কিছু বলে না রিধিকে। দুদিন তাদের বাসায় থেকে বাসা খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু আপত্তি ঘটায় বেচালাকে কেউ বাসা দিতে রাজি নয়। রিধি ও তার বান্ধবীদের সহযোগিতায় বাসা পেয়ে যায়। কয়েকদিন পর রিধির সাহায্যে কলেজে ভর্তি হয়। প্রথম দিন কলেজেতেই সেদিনের ছেলেগুলোর সাথে দেখা হয়। ছেলে দুইটা রাজের সামনে এসে বলে, কি রে মাদারবোর্ড, সেদিন তো আমাদের মেরে মালটাকে নিয়ে আসলি, আমাদের মুখের সামনে থেকে তুলে নিয়ে একাই খেয়ে দিলি। ছেলে দুইটার এমন নোংরা কথা শুনে রাজ রেগে ওদের দিকে এগিয়ে যাবে। তখন রিধি বলে, ওরা অনেক খারাপ, প্লিজ আপনি ওদের সাথে ঝামেলা করিয়েন না। তবুও রাজ শান্ত হতে পারছে না। রিধি রাজের হাত ধরে কলেজের ভেতর নিয়ে যায়। কুকুর আপনাকে কামড় দিলে আপনিও কি কুকুরকে কামড় দিবেন? রাস্তার কুকুর রাস্তার পাশে ঘেউ ঘেউ করবে, এটাই তার স্বভাব। এমন ধরনের কুকুরকে শায়েস্তা আমাদের কর্তব্য। এরপর রাজ নিজের ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে বাসায় গিয়ে শুয়ে পড়ে। আসার সময় হোটেল থেকে খেয়ে এসেছে। রাতে রাস্তার পাশে রাজ বসে আছে। ঠিক সেই সময় ওই ছেলে দুইটা রাজের সামনে এসে বলে, কি মামা, ওই মেয়ে তোমাকে খেয়ে ছেড়ে দিচ্ছে, না তুমি ওকে খেয়ে ছেড়ে দিয়েছো, কোনটা? ছেলে দুইটা কথাগুলো জোরে জোরেই বলে আর হাসতে শুরু করে। রাজ ছেলেটাকে একটা থাপ্পড় দিলে ছেলেটা পিস্তল বের করে রাজের কপালে ধরে। ওদের দেখে রাজ বুঝতে পারছে এরা সবাই বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। রাজ পকেট থেকে নাইফ বের করে ওদের হাতের উপর চালিয়ে দেয়। ছেলেটার সাথে সাথে পিস্তল ফেলে দেয়। রাজ পিস্তলটা হাতে নিয়ে ওদের দুজনকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। দুজনের পায়ে একটা একটা করে গুলি করে। ওরা দুজনই মাটিতে পড়ে যায়। দ্বিতীয় ছেলেটা বলে ওঠে, ভাই ভাই, আমাদের মাফ করে দে, তুই যা চাস আমরা তাই দেব, তবু এবারের মতো আমাদের প্রাণ ভিক্ষা দে ভাই। কুত্তার বাচ্চা, আজ তোদের ছেড়ে দিলে কাল তোরা আবার মেয়েদের উত্ত্যক্ত করবি। আজ তোদের এমনভাবে মারবো, মৃত্যুর পরেও মনে রাখবি 10 বছর আগে নিজের বাবাকে খুন করে জেলে গিয়েছি কিশোর বয়সে। আমি বলেছিলাম আমার চেয়ে নিকৃষ্ট মানুষ আর একটাও হবে না। রাজের কথা শুনে ছেলেগুলো ভয়ে ঢোক গিলতে থাকে। এরপর রাজ পকেট থেকে নাইফ বের করে প্রথম দুজনের জিহ্বা কেটে নেয়। তারপর সামনে বসে সিগারেট জ্বালিয়ে এক টান দেয়। এরপর চোখ তুলে ফেলে। ছেলে দুটা চিৎকার করছে। এই চিৎকার মৃত্যু থেকে বাঁচার চিৎকার। ছেলে দুইটার করুণ অবস্থা দেখে রাজ হাসতে হাসতে বলে, মৃত্যু বড়ই সহজ, যা নিঃসন্দেহে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। আমাদের এই জীবন দান করেছেন স্বয়ং আল্লাহ, তিনি আমাদের মৃত্যু ঘটাবেন। কিন্তু তোদের মৃত্যু এখন এইভাবে কেন হচ্ছে জানিস? তোদের কুকর্মের জন্য। আবার তিনিই আমাদের পুনরুত্থিত করবেন। যারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই হলো সর্বাধিক বুদ্ধিমান। এরপর রাজ ছেলে দুইটার মাথায় গুলি করে। এরপর বলে, মৃত্যুই প্রত্যেকটা মানুষের একমাত্র গন্তব্য, কেউ কখনো এটা থেকে পালাতে পারেনি। মৃত্যু সম্ভবত জীবনের অন্যতম বৃহৎ আবিষ্কার। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। অবিশ্বাস এবং সন্দেহ একটি সম্পর্কের মৃত্যু ঘটাতেই যথেষ্ট। ছেলেটাকে আসলে সাইকো? তাহলে শত্রু শত্রু মৃত্যুর খেলায় কেন সে এলো? রাজ বাসায় চলে যায়। পরদিন সকালে কলেজে আসলে রিধি বলে, আপনি কাল কোথায় হারিয়ে গিয়েছিলেন? রিধির কথার উত্তর না দিয়ে রাজ বইয়ের দিকে দৃষ্টিপাত করে। এবার রিধি রাজের পাশে বসে শহীদ মিনারের লাশ সিঁড়িতে। রাজের হাত থেকে বইটা নিয়ে রিধি আবার বলে, কি হলো, আমার কথার উত্তর দিচ্ছেন না যে? নতুন বাসা গোছগাছ করার জন্য কাল চলে গিয়েছিলাম। বাহ, আপনি বাসা গোছগাছ করতেও পারেন। রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবার রিধির হাত থেকে বই নিয়ে পড়তে থাকে। ক্লাস শুরু হতে এখনো আধ ঘন্টা বাকি আছে। এভাবে 3 দিন চলে যায়। রিধি রাজকে হঠাৎ বলে ওঠে, আচ্ছা, ওই দিনের ওই ছেলেগুলোকে আর দেখতে পাচ্ছি না কেন? রিধির কথায় রাজ একটা মুচকি হাসি দেয়। বলে, হয়তো তাদের বাবা মাকে বকে দিয়েছে, নয়তো অন্য মেয়েদের
উত্ত্যক্ত করায় পুলিশে ধরে নিয়ে গেছে, কারণ ছেলেগুলো তো খারাপ। রাজের কথায় রিধি মাথা চুলকাতে চুলকাতে বলে, হয়তো। কিছুদিন পর নবীন বরণ অনুষ্ঠান। রিধি, রিনি, তিহা, তানিয়া, নূর এরা সবাই রাজের কাছে আসে। তাদের মধ্যে থেকে তানিয়া বলে, ভাইয়া, এবার নবীনবরণ অনুষ্ঠানে আমরা সবাই একটা নাটকের আয়োজন করেছি, সেখানে আপনিও আছেন কিন্তু। তানিয়ার কথা শুনে রাজ হাসতে থাকে। রাজের হাসি দেখে রিনি বলে, কি হলো ভাইয়া, আপনি হাসলেন কেন? এসব নাটক ফাটক আমার দ্বারা হবে না, আমি এসব করতে পারি না। রাজের কথা শুনে রিধি কপাল কুঁচকে বলল, আনরোমান্টিক একটা মানুষ সে। তোরা কি মনে করিস ওরে দিয়ে এসব হবে? আর দেখিস না সব সময় কেমন গুমড়ো মুখ করে থাকে। রিধির কথায় রাজ রিধির দিকে এক নজর তাকিয়ে মুচকি হাসি দেয়। এরপর রাজ সেখান থেকে উঠে যায়। রাজের এমন বিহেভ দেখে রিধির অনেক রাগ উঠে যায়। রিধি রাগে গজগজ করতে করতে বলে, তোরা কখনো দেখেছিস ও কারোর সাথে সুন্দরভাবে কথা বলছে? গাইয়া খ্যাত একটা। 4 দিন পর কলেজে নবীনবরণ অনুষ্ঠান। কলেজটাকে সুন্দর করে সাজানো হয়েছে, মঞ্চ তৈরি করা হয়েছে। রাজ কলেজের পেছনে পুকুর পাড়ে বসে আছে, আনমনে কিছু একটা ভাবছে। তখন রিধি গিয়ে রাজের পাশে বসে বলে, ওই সময় অমনভাবে কথা বলার জন্য সরি। কখন, কোন কথা? ওই যে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ওই কথাগুলো বলার জন্য। বাদ দেন, আমি কিছু মনে করিনি। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আচ্ছা বলেন। আগে বলেন, কিছু মনে করবেন না। আচ্ছা, কিছু মনে করব না, বলেন আপনি। আপনার পরিবার বলতে কে কে আছে? রিধির কথা শুনে রাজ কিছু সময়ের জন্য থমকে যায়। সেই পুরনো ক্ষতটা আবারও জাগ্রত করে তুলেছে। রাজ সবসময় পুরনো ক্ষতটাকে ভুলে থাকতে চায়, কিন্তু নিয়তি বারবার সেই ক্ষতবিক্ষত হৃদয়টার উপর একটু করে লবণ ছিটা দিয়ে যায়। রাজ কয়েক মিনিট পর নিজেকে শান্ত করে বলল, আমার বলতে কেউ ছিল না এবং কেউ নাই। রাজ কথাটা বলে সেখান থেকে উঠে চলে যায়। রিধি অবাক দৃষ্টিতে রাজের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাজ এমন কেন করলো রিধির সাথে? কথাগুলো ভাবতে রিধির মনে রহস্যের জট পাকালো। তাহলে রাজ কি কোনো সাধারণ ছেলে না? না, রিধি আর কিছুই ভাবতে পারছে না। দেখতে দেখতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানের দিন চলে আসে। সকাল থেকেই চলছে নানা রকমের আনন্দ উৎসব। সবাই নিজের মতো করে প্রিপারেশন নিয়ে কলেজে এসেছে। শুধু রাজ সাধারণভাবে এসেছে, কারণ রাজের কোনো কিছুতে আগ্রহ নেই। রিধি ও তার বান্ধবীরা অভিনয় করে মঞ্চ থেকে নেমে যায়। এরপর মঞ্চ থেকে প্রফেসর মাইক হাতে নিয়ে বলতে শুরু করে, আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রী। এবার আপনাদের মাঝে রাজনীতির বিষয় নিয়ে বক্তব্য রাখবে এই কলেজের মেধাবী ছাত্র তানভীর। তানভীর মঞ্চে উঠে এত লোকের সমাগম দেখে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। আমতা আমতা করে কয়েকটা কথা বলে, আর কি বলবে বুঝতে পারছে না। উপস্থিত থাকা সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। রাজ এক সাইডে দাঁড়িয়ে সব দেখছে আর মুচকি মুচকি হাসছে। রাজার হাসি দেখে রিধি রাজের কাছে এসে বলে, রাজ প্লিজ, আপনি আমাদের কলেজের মান সম্মান বাঁচান, নয়তো পাবলিক আরো চেতে যাবে প্লিজ। রাজ কিচ্ছু না বলে একটা মুচকি হাসি দিয়ে রিধির সামনে থেকে মঞ্চের দিকে যেতে থাকে। রাজ সবাইকে অবাক করে দিয়ে মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে সালাম দিয়ে বলতে লাগে, আসসালামু আলাইকুম। বিশ্বের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ এবং ব্যাপক বিষয়। এটি সামাজিক, আর্থিক, সাংবাদিক, আইনগত এবং বৈশ্বিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনীতির নির্ধারিত ভাষায় এটি শক্তির উপর নির্ভর করে, যা একটি দেশ, একটি সম্প্রদায় বা একটি সামাজিক গোষ্ঠীর নেতৃত্বের মাধ্যমেই ব্যক্ত হয়। রাজনীতির মৌলিক উদ্দেশ্য দেশের প্রশাসন এবং সরকারের গঠন, সামাজিক সম্প্রদায়ের মধ্যে সমন্বয় ও সংগঠন, আইন এবং শৃঙ্খলার স্থাপন, রাষ্ট্রীয় নীতি গঠন, অর্থনীতি এবং বিদেশ নীতি সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি। রাজনীতির প্রায় সব দেশে একটি বা একাধিক রাজনৈতিক দল বা পার্টি থাকে, যারা সরকারে আসার চেষ্টা করে এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করে। সামাজিক ও রাজনৈতিক মন্দ স্থাপন, যৌথ প্রতিষ্ঠান, নির্বাচন প্রক্রিয়া, মানবাধিকার ও ন্যায়পরায়ণতা, মিডিয়া ও প্রবৃত্তি, বৈশ্বের প্রশাসনিক সম্পর্ক ইত্যাদি রাজনীতির বিভিন্ন দিক নির্ধারণ করে। রাজনীতির মূল লক্ষ্য হল শক্তি এবং সামাজিক পরিবর্তন ব্যক্ত করা। এটি সামাজিক ব্যক্তি ও সামাজিক সংগঠনের মাধ্যমে শক্তি অর্জন করে এবং
তা ব্যবহার করে সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যায়। এটি নীতিমূলক ও নীতিবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে যাতে সামাজিক সমস্যার সমাধান ও সামাজিক ন্যায় নিশ্চিত করা যায়। আপনারা অনেকেই আছেন যারা অনলাইন অনুসন্ধান করে থাকেন রাজনীতি সম্পর্কে। রাজনীতিকে সৎ রাখতে পারে একটিমাত্র উদ্দেশ্য, তা হলো দেশের এবং তার জনগণের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য। রাজনীতি প্রায় যুদ্ধের মতোই উত্তেজনাপূর্ণ এবং বেশ বিপজ্জনক। যুদ্ধে আপনি কেবল একবার হত্যা করতে পারেন, তবে রাজনীতিতে অনেকবার। এমনটাই হয়ে গেছে রাজনীতি। মঞ্চের সামনে থাকা সমস্ত পাবলিক রাজের প্রতিটা কথা শুনে অবাক হয়ে যায়। রাজ মঞ্চ থেকে নেমে আসতে গেলে প্রফেসর রাজের সামনে এসে বলে, তুমি কে আমি জানি না, তবে তোমার প্রতিটা কথার মাঝে যুক্তি ছিল। আজ তুমি না থাকলে এই কলেজের সম্মান শেষ হয়ে যেত। স্যার, আমি রাজ মাহমুদ। কিছুদিন আগে আমি এই কলেজে ভর্তি হয়েছি। স্যার, আমিও এই কলেজের ছাত্র। কলেজের মান সম্মান বাঁচানো আমাদের সকলের দায়িত্ব স্যার। রাজ চলে যায়। সবাই রাজের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আসলে এই ছেলেটা কে? প্রশ্নগুলো এখন সবার মনেই বিদ্যমান। কলেজে সবাই যাকে নিয়ে সমালোচনায় শীর্ষে, আর সেই ছেলেটি কিনা কিছুটা দূরে একা দাঁড়িয়ে আছে। হঠাৎ এই রাজনৈতিক বক্তব্য কেন আসলো? কি কারণে আসলো? আসুন আপনাদেরও বুঝিয়ে বলি। তার জন্য একটু পেছনে যেতে হবে, না হলে বুঝবেন না। তানভীর, তানিয়া, রিনি, তিহা, নূর এরা সবাই একই ব্যাচ। তানভীর তানিয়াকে মনে মনে পছন্দ করে, এটা তানভীর কখনো মুখ ফুটে বলতে পারেনি। তানিয়া, রিনি, তিহা, নূর এরা সবাই আগে থেকে প্ল্যান করে রেখেছে সবাই মিলে তানভীরকে পচানি দেবে, কিন্তু কখন কিভাবে দেবে সে সময়টাই পাচ্ছিল না। অনুষ্ঠানের একদিন আগে তিহা হাঁপাতে হাঁপাতে রিধি, তানিয়া, রিনি, নূরদের কাছে আসে। তানিয়া তিহাকে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে? তুই এমন হাঁপাতে হাঁপাতে কই থেকে আসলি? এরপর রিনি আবার বলে, দেখ, হয়তো কোনো ছেলে ওর মনে বাসা বেঁধেছে। রিনি কথাটা বলেই সবাই হাসতে থাকে। তখন তিহা ওদের পাশে বসে বলে, আরে রাখ তো, তানবীরকে পচানি দেওয়ার সুন্দর একটা পয়েন্ট খুঁজে পেয়েছি। তানিয়া, রিনি, নূর সবাই তিহাকে চেপে ধরে, বলে ওঠে, আরে দোস্ত, কি পয়েন্ট পেয়েছিস সেটা আগে বল বল বল। আরে তোরা আগে আমাকে ছাড়, তারপরে তো বলছি। আচ্ছা এবার শোন, কালকে তো নবীনবরণ অনুষ্ঠান। তোরা সবাই জানিস তানভীর রাজনীতি বিষয়ক ভিডিও বেশি দেখে। আমরা সবাই আজকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। আমরা সবাই ডেয়ার নেব। রিধি, তুই আমাদের ডেয়ার সিম্পল দিবি, আমরা সবাই ডেয়ার পূরণ করব। সবার লাস্টে তানভীরকে ডেয়ার দিবি, বলবি আগামীকাল নবীনবরণ অনুষ্ঠানে তানভীরকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিতে হবে। এরপর কি হবে দোস্ত বলতো? ওরা সবাই হাসাহাসি করছে। তখন তানভীর তাদের কাছে এসে বলে, কিরে, তোরা কি নিয়ে এত হাসাহাসি করছিস? তানভীরের কথায় তানিয়া হাসতে হাসতেই বলে, আজকে কেন জানি মনে হচ্ছে আমরা কিছু একটা মিস করছি, কিন্তু কি মিস করছি সেটাই তো বুঝতে পারছি না। কি আর মিস করবি? আচ্ছা চল আজকে ট্রুথ ডেয়ার খেলি। রিধির কথায় সবাই সম্মতি জানালো। তানভীর রিধির কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, শোন, আমি ডেয়ার নেব, তুই আমাকে ডেয়ার দিবি। আমি কাকে পছন্দ করি তোর ডেয়ারের চক্করে আমি আমার মনের কথা যেন আমি তানিয়াকে বলতে পারি। তানভীরের কথা শুনে রিধি সবার উদ্দেশ্যে চোখ টিপ দিয়ে বলল, লাইনে আসছে। সবাই তো মহা খুশি, এতদিন পর তানভীরকে পচানি দেবে। এক এক করে সবাই ডেয়ার নিল। রিধি ডেয়ার দিয়েছে, সবাই সবার ডেয়ার পূরণও করেছে। এবার শুধু বাকি আছে তানভীর। তানভীর ডেয়ার নিল। রিধি তানভীরকে বলল, আচ্ছা, সবাই সবার ডেয়ার পূরণ করেছে, আশা করি তুইও তোর ডেয়ার পূরণ করবি। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা করব বললে হবে না, পূরণ করতে হবে। আচ্ছা শোন, আগামীকাল নবীনবরণ অনুষ্ঠান হবে। তুই তো সবসময় রাজনৈতিক বিষয়ে নিউজ বেশি দেখিস, কালকে তুই রাজনৈতিক বিষয়ক বক্তব্য রাখবি মঞ্চে। রিধির কথায় তানভীর হা হয়ে তাকিয়ে আছে। কথা তো এমন ছিল না, তাহলে রিধি কেন এমন বলল? তানভীর উঠে দাঁড়িয়ে বলল, রিধি, তুই এমনটা করতে পারিস না, তোর সাথে এমন তো কথা ছিল না। তিহা, তানিহা, নূর বলে ওঠে, কিন্তু আমাদের কথা তো এমনটাই ছিল। কথাটা বলেই সবাই হেসে ওঠে। তানভীর বলল, তার মানে তোরা আগে থেকেই প্ল্যান করে রাখছিস আমাকে পছানোর জন্য। তানিয়া সবাইকে হাসি থামাতে বলে নিজেই বলল,
জি জনাব, আমরা সবাই আগে থেকেই প্ল্যান করে রেখেছি, কিন্তু কিভাবে করব বুঝতে পারছিলাম না। আর ঠিক সেই সময় তুই মুরগি সেজে আমাদের মাঝে হাজির হয়ে গেলি। বাহ, কি নিখুঁতভাবে বাসটা খেলি। তানিয়া কথাটা বলে সবাইকে হাসতে থাকে। এবার তো বুঝতে পারছেন হঠাৎ কেন রাজনীতি বিষয়ে বক্তব্য। এটাই ছিল তানভীরকে পচানো দেওয়ার কৌশল। রাজ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। তানভীর রাজের পাশে গিয়ে বলে, আমি তোমার সম্পর্কে কিছুই জানি না, তবে আজ তুমি আমার এবং কলেজের মান সম্মান রক্ষা করেছি। রাজ তানভীরের কাঁধে হাত রেখে বলল, আচ্ছা এবার বলো তো, হঠাৎ তোমাকে ফাঁসানোর ষড়যন্ত্র কে করেছে? এরপর তানভীর রাজকে সব খুলে বলল এবং তানিয়ার কথাও বলে। রাজ কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা শোনো, আমি যা বলি তুমি তাই করবা। তোমার অপমানের প্রতিশোধও নিতে পারবা, তানিয়াকেও নিজের করে পাবা, আর তোমাকে সাহায্য করবে জীবন। তানভীর রাজার কথা অনুযায়ী কাজ করতে থাকে। তানিয়া তানভীরের সাথে কথা বলতে আসলেও তানভীর সবসময় ইগনোর করে চলতে শুরু করে। তানিয়াকে ইগনোর করে তানভীরও কষ্ট পাচ্ছে। এভাবে অনেকদিন পর রাজকে গিয়ে বলে। এতদিনে রাজের সাথে তানভীরের ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। তানভীর বলে, দোস্ত, আমি তানিয়ার কষ্ট আর সহ্য করতে পারছি না, এবার ওকে সত্যিটা বলেই দিই। কয়েকদিন যেতে না যেতেই তানিয়া তানভীরের পেছনে ঘুরতে থাকে। তানভীর তানিয়াকে পাত্তা না দিলে তানিয়া কলেজ ক্যাম্পাসে সবার সামনে চিৎকার করে বলে, সবাই শোনো, আমি তানভীরকে ভালোবাসি। কলেজ ক্যাম্পাসে সবাই তানিয়ার দিকে দৃষ্টিপাত করলো। তানভীর তানিয়ার সামনে এসে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই কি মনে করেছিলি আমি তোকে পছন্দ করি, ভালোবাসি? এটা জানার পরও তুই আমাকে নিয়ে দিনের পর দিন অবহেলা করে গিয়েছিস। তাহলে আজ কেন তোর এই সাজানো নাটক? তানভীর কথাগুলো বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তানিয়া কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আসলেই ভালোবাসা বেহায়া, এটা তুমি আজ প্রমাণ করে দিলে। জানো, আমি সবসময় চাইতাম তুমি আমাকে তোমার মনের কথা বলো, কিন্তু কি ভাগ্য আমার দেখো, ততক্ষণে তোমার মনের একটা মেয়ে হয়ে ভরা কলেজ ক্যাম্পাসে জোর গলায় আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি বলতে পারলে না। বাদ দাও, ভালোবাসা তো আর একতরফা হয় না। ভালো থেকো নতুন কাউকে নিয়ে। তানিয়া, আমার কথা শোনো তানিয়া। তানিয়া কোনো কথা না শুনেই চলে যেতে থাকে। ঠিক তখনই রাজ এসে তানিয়ার সামনে দাঁড়ায়। তানিয়ার হাত ধরে তানভীরের সামনে নিয়ে আসে। তারপর রাজ বলে, তুমি শুধু শুধু তানভীরকে ভুল বুঝছো, ওইদিকে তাকিয়ে দেখো। কৃষ্ণচূড়া গাছের নিচে দৃষ্টিপাত করে। দুজন প্রেমিক যুগল কৃষ্ণচূড়া গাছের নিচে বসে প্রেম নিবেদন করছে। প্রেমিক যুগল প্রেমিকার কোলে মাথা দিয়ে ভালোবাসার দৃষ্টিপাতে একে অন্যের ভালোবাসাময় চোখের ভাষায় বুঝে নিচ্ছে। রাজ কথা বলাতে সবাই আবার রাজের দিকে তাকায়। তানিয়া তানভীর দুজনের দুপাশে নিয়ে রাজ বলে, যেই মেয়েটাকে দেখলে ওর নাম জুই। তানভীর তানিয়াকে ভালোবাসতো, তানভীর তানিয়াকে না বলতে পারলেও তার মনের ভালোবাসা বিদ্যমান। তানভীর সবার আড়ালে চোখের পানি ফেলতো। রাজ কথা শেষ না করতেই কলেজ ক্যাম্পাসে সবার সামনে তানিয়া তানভীরকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই পাগল, তুমি আমাকে এতটা ভালোবাসো, আগে বলনি কেন তুমি? তানিয়ার কথায় তানভীর তানিয়াকে বাহু ধরে আবদ্ধ করে নিয়ে বলে, আমাকে বলার সুযোগ তুমি কখনোই দিয়েছো? সরি আমার পাগলটা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। দুজন প্রেমিক যুগল অশ্রুসিক্ত নয়নে একে অপরের দিকে ভালোবাসায় বিরক্ত। এরপর থেকে কলেজের সকল প্রেমিক যুগল রাজের এমন দৃষ্টিকাড়া কাজের জন্য অল্প কিছুদিনের মধ্যেই সবার কাছে ভালোবাসার একজন মানুষ হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠে। এভাবেই চলে যায় বেশ কিছুদিন। পারিবারিকভাবেই তানিয়া তানভীরের বিয়ে ঠিক হয়। তানভীর রাজকে দুদিন আগেই তাদের বাড়ি নিয়ে যায়, আর বাকি সবাই বিয়ের দিন তানভীরের বাড়ি এসেছে। আজ তানভীরের বিয়ে। রাজ সিঁড়ি বেয়ে নিচে নামতে যাবে, ঠিক সেই মুহূর্তে আয়শা আন্টি ও রিমি বাড়ির ভেতর প্রবেশ করে। রাজ থমকে দাঁড়ায়, মনে মনে বলে, আন্টি আর রিমি এখানে কেন? তার মানে আয়েশা আন্টি তানভীরের রিলেটিভ কেউ? না না, তানভীর তো বলেছিল গ্রামে ওর কোনো রিলেটিভ নাই। তাহলে রাজ সবকিছু ভাবতে মাথা আউলে যাচ্ছে। ঠিক তখনই তানভীরের ছোট্ট বোন প্রেমাকে দেখে রাজ জিজ্ঞেস করে, প্রেমা, একটু আমার কাছে আসো তো। ভাইয়া বলো। কিছুক্ষণ আগে যে ভদ্র মহিলাটি আসলো, ওইটা কে? প্রেমা ছোট্ট একটা মেয়ে, বয়স 6 থেকে 7 বছর হবে। প্রেমা ডান হাতের এক আঙ্গুল মুখে আর বাম হাত মাথায় দিয়ে বলে ওঠে, আরে ভাইয়া, ওইটা তো আয়েশা আন্টি, আমার ছোটকালের বান্ধবী।
প্রেমা কথা শেষ না করতে রাজ প্রেমাকে চলে যেতে বলে। এরপর রাজ মনে মনে ভাবে, তার মানে তানভীরের মা রোকেয়া আন্টি? আমি ছোট থাকতে যার কথা বলতো, তাহলে এই আন্টি? না না, আমি এখানে থাকবো না। আয়েশা আন্টি আর রিমি যদি আমাকে দেখে ফেলে, হ্যাঁ, আমি চলে যাব। রাজ কথাগুলো মনে মনে বলে রুম থেকে বের হতে যাবে। ঠিক সেই মুহূর্তে তানভীর এসে রাজের কাঁধে হাত রেখে বলে, আমি তোর বিষয়ে সব জানি। তানভীরের কথায় রাজ ভেবাচাকা খেয়ে বলে ওঠে, মানে কি কি জানিস তুই? তোর সাথে কি হয়েছে, তুই কিভাবে এই জগতে। আর আমি সব কিছু জেনে শুনেই আমার কলেজে তোকে ভর্তির ব্যবস্থা করে দিই। আম্মু তোর বিষয়ে না জানলেও আব্বু সব জানে, কিন্তু তোর সাথে বন্ধুত্ব করব কি করে বুঝতে পারছিলাম না। আমি শুধু অপেক্ষা করছিলাম কি করে কি করব। ঠিক তখনই আমার মাথায় এলো নবীনবরণ অনুষ্ঠানের কথা। এরপর তিহাকে আমি বলি তোর সাথে আমার বন্ধুত্ব করে দেওয়ার জন্য, কিন্তু তিহাও ব্যর্থ হলো। তুই কলেজে এসে কারোর সাথে কথা বলতি না। আমি অনেকবার তোর সাথে কথা বলতে গিয়েছি, তুই বারবার বিভিন্ন কাজের বাহানা দিয়ে আমাকে এড়িয়ে চলছিস। তানভীর থামে, চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো তার। রাজ কিচ্ছু বলছে না। তানভীর আবারও বলতে লাগলো, এরপর কলেজের রাজনৈতিক বিষয়ে মঞ্চে বক্তব্য দিতে হবে, কিন্তু আমি তখন মনে মনে প্ল্যান করি মঞ্চে গিয়ে আমি কিছুই বলবো না, পাবলিক চিল্লাচিল্লি করবে, তখনই তুই এসে বক্তব্য দিবি। আর ওই দিনের রাজনীতিতে বক্তব্য এটাই ছিল আমার আর তেহার প্ল্যান। প্রথমে রিডি না করলেও পরে এসে আমার সাথে সামিল হয়। তুই এই কয়েকদিনের বুঝতে পারছিস রিধি পাশে থাকা মানে সব কিছু সম্ভব। কলেজের বিষয়গুলো আমি আয়েশা আন্টির কাছে গিয়ে অনেকবার বলেছি, রিমি আমার বোনের মতো, আমি রিমিকে আমাদের বাসায় রাখি, কিন্তু আয়েশা আন্টি কোনোভাবেই রাজি হয় না। তুই যেদিন রিমিকে দেখতে গিয়ে ফিরে এসেছিলি, আমি সেদিন আন্টির বাসায় যাই। তুই চলে আসার পর আমি যাই, আমি দরজায় টাচ করতেই দরজা খুলে যায়। তখনই আয়েশা আন্টি ফোনে কারোর সাথে কথা বলছিল আর তোর কথা বলছিল। তোকে ছোট্ট থাকতে দেখেছিলাম। পরে আন্টি যখন বলল তুই মাত্র বের হয়ে গেছিস, তখন আমি আন্দাজ করে নিয়েছিলাম এটা তুই সিঁড়ি দিয়ে নামার সময় আমি তোর সামনে পড়ে যাই আর তুই আমার সামনে। আমি তোকে চিনতে পারি নাই প্রথমে। আমি ওই দিনে অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু কেউ তোর খোঁজ দিতে পারে নাই। তোকে যেদিন রিধি কলেজে নিয়ে আসে সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম। এরপর আমি সবার থেকে একটু আড়ালে গিয়ে আব্বুকে কল দিয়ে সব বুঝিয়ে বলি। আব্বুর সাথে সাথে কলেজের প্রিন্সিপালকে ফোন দিয়ে বলে দেই ওই দিন কলেজে তোকে কোনো প্রশ্ন ছাড়াই তোর ভর্তি হয়। তানভীর কথাগুলো শেষ করতেই রাজ বলে ওঠে, সব কিছুর জন্য তোকে ধন্যবাদ বন্ধু। যদি আবার কখনো আমাদের দেখা হয়, তখন না হয় তোর শেষ না হওয়া কথাগুলো শুনবো। রাজ 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 দোতলা থেকে লাফ দিয়ে চলে যায়। তানভীর রাজ রাজ বলে কয়েকবার ডাকতেও রাজ শোনেনি। তানভীর জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, চোখে পানি টপ টপ করছে। তখন রিমি তানভীরের রুমে এসে বলে, ভাইয়া আন্টি সবাই রেডি হয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি জলদি নিচে আসো ভাইয়া। রিমি চলে যায়। তানভীর ওয়াশরুমে গিয়ে ভালো করে চোখে মুখে পানি দিয়ে নিচে চলে যায়। তানভীরকে একা দেখে নূর বলে ওঠে, ওর কি একটা কাজ পড়ে গেছে, ও আসবে না। চল তোরা। কিন্তু তোকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে সত্যি করে বল। আজকে না, অন্য একদিন বলবো, এখন চল। তানভীরের কথা মতো সবাই গাড়িতে গিয়ে বসে। ইসলামিক নিয়ম অনুযায়ী তাদের বিয়ে হয়। 1 মাস হয়ে গেছে, এর মধ্যে রাজের আর কারোর সাথে যোগাযোগ নেই। কলেজের সিনিয়র একটা ছেলে কয়েকদিন ধরে এই মেয়েদের উত্ত্যক্ত করছে। মেয়েরা সবাই এই ছেলেটার উপর বিরক্ত। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন হঠাৎই শান্ত দৌড়ে কলেজ ক্যাম্পাস রিধিদের সামনে আসে। রিধি শান্তকে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে? তুই দৌড়ে কোথা থেকে আসলি? আমার কথা ছাড়, তোর আজকে নিউজ দেখেছিস? না তো। সবাই না তো বলে আবার আড্ডা দিতে থাকে। শান্ত পকেট থেকে ফোন বের করে বলে, আমি একটু আগে দেখলাম আমাদের কলেজের গেটের সামনে যে ছেলেটা মেয়েদেরকে র্যাগিং করতো, তাকে কে বা কারা মেরে ফেলেছে। শান্তর কথায় সবাই শান্তর দিকে তাকায়। সবার মাঝখানে শান্তর ভিডিও প্লে করে দেয়। ভিডিওতে দেখছে সবাই। ভিডিওর মাঝখানে রাশেদ ভিডিও স্টপ করে দিয়ে বলে ওঠে, ওর বুকের উপর এমকে লেখা দেখ। এই এমকে, এটার মিনিং আমার অনেক চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না। রাশেদ কথাটা বলে কিছু একটা ভাবতে থাকে। ভিডিও শেষে লোকটা একটা চিঠি পড়ে মৃত্যুর ব্যক্তির পাশে বসে। আমি ভয়ঙ্কর,
আমি হিংস্র। আমার সাথে বা আমার পরিচিত কারোর সাথে খারাপ আচরণ করলে তার ভয়ঙ্কর পরিণতি হবে। আমি নিকৃষ্ট একজন মানুষ। আমার মনে না আছে মায়া, না আছে ভালোবাসা। আমি আবার আসব তোমাদের সামনে। এই শহরে আমি রক্তের বন্যা বইয়ে দেব। লোকটা চিঠিটা পড়ে সেখান থেকে চলে যায়। তখন রিহা রাশেদকে বলে, রাশেদ, তুই না একটু আগে বললি এমকে, এই নামটা কোথাও শুনেছিস? কোথায় শুনেছিস তুই? আমি কোথাও শুনেছি, ঠিক মনে করতে পারছি না, কিন্তু এই নামের মিনিংটা অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। ও কি বললো শুনলি না? এই শহরে নাকি রক্তের বন্যা বয়ে দেবে। রাশেদ কথাটা বলে এই কলেজ থেকে বাসায় চলে যায়। কে ওই লোকটা? এত খারাপভাবে মানুষকে মারে কি করে? এগুলো ভাবতে থাকে সবাই। কিন্তু কেন লোকটা এমন করছে? প্রশ্নগুলো সবার মনে বিদ্যমান। লোকটা কেন এই বিপদ সংকেত দিল? তাহলে কি সত্যি সত্যি এই শহরটা শ্মশানে পরিণত হবে? আর কেনই বা এই গোলক ধাঁধার শহরে মাইন্ড কিলারের আবির্ভাব? মাইন্ড সিটি, মাইন্ড কিলার, মাইন্ড গেম। তাহলে কি এই শহরটাই হবে মাইন্ড কিলারের মাইন্ড সিটি? আসুন দেখতে থাকি কি হতে পারে আগামীতে। সুদর্শন যুবকটি মাথা থেকে মানকি টুপি খুলে সিগারেট জ্বালায়। বস্তুময় চাহনিতে পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো সাগর, দোস্ত, আমরা কি কোনো ভুল করছি না তো? এই শহরটাই হলো স্বার্থপর। তার চেয়ে বেশি স্বার্থপর এই শহরের মানুষগুলো। সবাই বলে শহরটা অনেক বড়। তাহলে এত বড় শহরে তোর এতটুকু জায়গা হলো না কেন? কেন কিশোর বয়সে সামান্য কিছু খাবারের জন্য তোকে জেলে যেতে হলো? লোকটার কথা শুনে সাগর মাথা নিচু করে নিল। ছেলেটা তো ঠিকই বলেছে, শহরের মানুষগুলো আসলেই পাষাণ। আবার লোকটা বলে ওঠে, রনি, রোহান, দুর্জয়, ফাহাদ ওরা কোথায়? সাগর, রনি, রোহান, দুর্জয়, ফাহাদ এরা সবাই একসাথে জেল থেকে ছাড়া পেয়েছে। ওদের আপন বলতে কেউ ছিল না, তাই তো ওরা ঠিক করে সবাই একসাথেই থাকবে। ওরা ভালো কিছু করতে গেলেও বারবার তাদেরকে ধনবান ব্যক্তিরা বাধা দিয়েছে। সেখানে গিয়েছে, সেখানে বাধার সম্মুখীন হতে হয়েছে। হঠাৎ একদিন ফাহাদ বলে, বন্ধু, এই শহরে আমাদের একটুখানি জায়গা হবে। কে বলেছে হবে না? আমি তোদের কথা দিচ্ছি, এই শহরে সবাই আমাদের এক নামে চিনবে, এমকে নামে। বড় বড় ধনবানদের মনে ভূমিকম্প সৃষ্টি করব। এটা কি বলিস তুই? এমকে এর মানে কি তা তুই জানিস? হ্যাঁ জানি। এমকে মানে মাইন্ড কিলার। মাইন্ড কিলারের মাইন্ড সিটি। আর তোদের মাইন্ড গেম দিয়েই এই শহরে আতঙ্ক ছড়িয়ে দেব। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, ওসি, ডিসি, এমপি, মন্ত্রী সবার নজরে আসতে হবে আমাদের। তার আগে খুঁজে বের কর এই শহরে পাওয়ারফুল এমপি কে আছে। লোকটার কথা শুনে পাশ থেকে সাগর বলে ওঠে, রাজবন্ধু, তুই কি করতে চাইছিস সব বলতো। সাগরের কথায় রাজ হাসতে থাকে। হাসতে হাসতেই বলে, তোকে আমি বুঝিয়ে বলি শোন, একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, ঠিক তেমনই একজন এমপি সেও সবার কাছে ভালো হতে পারেনি। রাজ সিগারেট টেনে থামে। তখন দুর্জয় বলল, তোর মাথায় কি চলছে আমি বুঝতে পারছি। এই জন্যই আমি তোকে ঠান্ডা মাথায় মাইন্ড কিলার বলি। রাজের কথা শেষ করেনি, অথচ দুর্জয় রাজের কথা বুঝে নিয়েছে। সবাই দুর্জয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। দুর্জয় আবার অয়ন খেতে খেতে বলে, এমপির সাথে যার শত্রুতা আছে, আমার প্রথমে তোকে জঘন্য ভেবে খুন করব, এরপর। দুর্জয় কথাগুলো বলে আবার থেমে যায়। এরপর রাজ বলে, গুড। তারপর আমরা সবাই আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকব। রাজের কথা শেষ না হতেই সাগর বলে ওঠে, আমরা তোর কথা এখনো বুঝতে পারছি না। সব আমার মাথার উপর দিয়ে গেছে। আর আমরা এখন সবাই আলোচনা কেন্দ্রবিন্দুতে থেকে কি লাভ? সাগর কথাগুলো বলতেই সবাই হাসতে শুরু করে। সবার হাসির মাঝে থেকে রনি হাসি থামিয়ে বলল, লাভ এটাই, আমাদের উপর বড় বড় নেতাদের নজর থাকবে। আমরা সবসময় তাদের হয়ে শহরে আতঙ্কে বিরাজ করা। ধীরে ধীরে আবার হব একদিন কিলার জগতের মাইন্ড গেমার। ওরা সবাই কথা শেষ করে নিজেদের মতো বেরিয়ে পড়ে। আর ওইদিকে রাশেদ কলেজ থেকে গেছে 2 দিন হয়ে গেছে। রাশেদ কলেজেও আসে না, ফোনও রিসিভ করে না। তিহা রিদিকা জিজ্ঞেস করলো, রিধি, আজ 2 দিন পার হয়ে গেল, রাশেদের কোনো খবর পাওয়া গেল না। তাহলে কি রাশেদ? তিহার কথা শুনে রিধি বেশ রাগান্বিত স্বরে বলে ওঠে, কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? রাশেদ যে ভীতু, সে কিনে এসব ঘটনা খুঁজে বের করবে। দেখ, সে হয়তো রুমের দরজা বন্ধ করে বসে আছে। না রে, রাশেদ বাসায় থাকলেও ফোন রিসিভ করে,
কিন্তু কাল রাত থেকে কল দিচ্ছি, সে কল রিসিভ করে না। আচ্ছা, কালকে যদি ও কলেজে না আসলে আমি, তুই, নূর সবাই ওর বাসায় যাব। তুই ওর বাসা চিনিস নাকি? না, আন্টিকে জিজ্ঞাসা করব। তুই আন্টির নাম্বার কই পেলি? আরে বেশ কিছুদিন আগে রাশেদ আন্টির ফোন থেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল কলেজে আসবো কি না। পরের দিন সকালে সবাই কলেজে এসে দেখে রাশেদ আজ আগেই কলেজে এসে বসে আছে। তিহা রাশেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, 2-3 দিন কোথায় ছিলি? আমি কতবার তোকে ফোন করে দিয়েছি। আরে আমার ফোন সাইলেন্ট করে রাখছিলাম, খেয়াল করিনি। বাকিরা সবাই কই? রাশেদের কথা শুনে নূর এসে বলল, কই আর থাকবে, দেখ বাকিরা হয়তো চুটিয়ে প্রেম করছে কোথাও। নূরের কথায় সবাই হেসে দেয়। তখন পেছন থেকে তানিয়া বলে ওঠে, এই তো আমি এসে গেছি। কি নিয়ে এত হাসাহাসি করছিস তোরা শুনি? তানিয়ার কথা শুনে রিদি বলে ওঠে, কি নিয়ে আবার? তোদের রোমান্টিক ভালোবাসা নিয়ে। এবার আরো জোরে জোরে হেসে উঠল সবাই। আবার তিহা রাশেদকে জিজ্ঞেস করে, আচ্ছা, ওই দিন তুই বলেছিলি এমকে নামটা তোর চেনা চেনা লাগছিল, এবার বল কি রহস্য আছে ওই নামের মধ্যে? সেগুলো শুনে তুই ঠিক থাকতে পারবি না। পারবো, তুই বল। আচ্ছা শোন তাহলে, তোরা সবাই জানিস আজ থেকে প্রায় 4-5 মাস আগে হৃদিকে কয়েকজন মিলে উঠিয়ে নিয়ে যায়। তখন হৃদি নতুন আসে এখানে। ওই ছেলে 2টা কলেজের পিছনে রাস্তায় সবসময় ঘোরাঘুরি করতো, আর মেয়েদের দেখলে বিভিন্নভাবে বাজে ইঙ্গিত করতো। আমি কয়েক মাস ধরে লক্ষ্য করছি ওই ছেলেগুলো হঠাৎ কোথায় ওদা হয়ে গেল। এসব ভাবতে ভাবতে আমার কাছে কেমন একটা রহস্য মনে হচ্ছিল। তখন থেকে আমি ভাবতে থাকি এই রহস্যের জট আমি খুলবো, কিন্তু আমি কিছুই বের করতে পারছিলাম না। রাশেদ কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে যায়। সবাই রাশেদের মুখের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে থেকে আবার শান্ত বলে ওঠে, তার মানে তুই বলতে চাইছিস হৃদি সব কিছুই জানে? আমি কখন বললাম হৃদি সব জানে? এবার তানিয়া শান্তকে বলে, আহা, আগে রাশেদের পুরো কথাটা শুনবি তো। রাশেদ, তুই বল তো এরপর কি হলো? আমি কখন বললাম হৃদি সব জানে? এরপর আমি অনেক নেট পত্রিকা ঘাটাঘাটি করতে থাকি, কিছুতেই বের করতে পারছি না। এরপর আমি চলে যাই সেই জঙ্গলে। সেখানে ছেলে 2টাকে সবচেয়ে ভয়ানক ভাবে মারা হয়েছিল। সেখানে গিয়ে কিছু পেলাম না। এরপর আমি চলে আসবো, ঠিক সেই মুহূর্তে আমার পায়ের নিচে শক্ত কিছু একটা পড়ে। আমি ওইটাকে ভালো করে দেখি, সেটা ছিল একটা নিউ ভার্সনের পিস্তল। কিন্তু আমার কাছে তখন রহস্য আরও জটিল হতে লাগলো। তাদের শরীরে বিভিন্ন অংশ কেটে ফেলা হয়েছিল। তাদের নিউ ভার্সনের পিস্তল কেন সেখানে? আশেপাশে কোনো বাড়িঘরও ছিল না, যদিও একটা বাড়ি খুঁজে পেয়েছিলাম। সেই বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকে। আমি তাকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করলে সে আমাকে বলে এই জঙ্গল থেকে জলদি বেরিয়ে যেতে। আমি জলদি বেরিয়ে আসি। বাসায় এসে ভাবতে থাকি কে হতে পারে। অতঃপর আমার মনে হলো গুগলে সার্চ দিয়ে দেখি। আমি সাথে সাথে এমকে লিখে গুগলে সার্চ করলে একটা মার্ক ছাড়া আর কিছুই পাই না। তবুও আমি হাল ছাড়ি না, আবার বিভিন্ন পত্রিকায় খুঁজতে থাকি। রাশেদ থেমে যায় কয়েক মিনিট, চুপ করে থেকে আবার বলে, আমি হতাশ হয়ে হাল ছেড়ে দেবো, ঠিক সেই মুহূর্তে আমার জিমেইলে একটা মেল আসে। মেলটা দেখে আমি সময়ের জন্য থমকে যাই। এটা কিভাবে সম্ভব? এমকে এর আসল রহস্য আমি খুঁজতেছি, এটা ওরা জানলো কি করে? রাশেদের শেষ কথায় উপস্থিত সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। পাশ থেকে তানিয়া বলে ওঠে, ওরা কি এমন পাঠিয়েছিল বল? এরপর রাশেদ মেল বক্স ওপেন করে তাদের দিকে এগিয়ে দেয়। শান্ত রাশেদের ফোনটা হাতে নিয়ে মেল পড়তে শুরু করে। তুমি শুধু শুধু নিজের মূল্যবান সময় নষ্ট করছো। মাইন্ড ক্লিয়ারের শহরে এমকের আবির্ভাব। আমি হিংস্র, আমার মনে না আছে ভালোবাসা আর না আছে মায়া মমতা। ভীরুমা মরার আগে মরে বারবার। সাহসীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করে একবার। মানুষের মৃত্যু হয়, কিন্তু স্মৃতির মৃত্যু হয় না, তা ফিরে আসে বারে বার, মনকে নাড়া দিয়ে যায়। মৃত্যু যতটা না ক্ষতিকারক, তার চেয়ে বেশি ক্ষতিকর হলো মৃত্যুর ভয়। ভালো একটি জীবনের অধিকার হতে হলে কখনো ভোলা উচিত নয় যে তুমিও একদিন মৃত্যুবরণ করবে। আমি অনেক খারাপ, আমাকে জানতে এসো না, বিলুপ্ত হয়ে যাবে তুমি। মাইন্ড কিলার, মাইন্ড গেম, মাইন্ড সিটি। শান্ত মেলটা পড়ে এই ফোনটা রাশেদের সামনে ফেলে দেয়। এবার তানবীর বলল, ভাই তুই এই রহস্যের কথা জানতে চাস না? ওরা বলেছে এমকে এর পুরো নাম মাইন্ড কিলার। ওরা সাধারণ মানুষ কোনো ক্ষতি করে না, ওরা শুধু তাদেরকে ক্ষতি করে যারা অবধি টাকার পাহাড় গড়েছে। তানবীর কথাগুলো বলে ক্লাসরুমের দিকে হাঁটা শুরু করে। বাকি সবাই তানবীরের পিছে পিছে ক্লাসরুমের দিকে অগ্রসর হতে লাগলো।
সবাই ক্লাসে গিয়ে অবাক হয়ে যায়। 2 মাস পর হঠাৎ রাজ ক্লাসে। রাজ শান্তর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবার মাথা নিচু করে নিল। শান্ত কিছুই বুঝতে পারলো না। সবাই যার যার আসনে এসে বসলো। একটা ক্লাস শেষ করে সবাই বাইরে যায়, শুধু রাজ একা ক্লাসরুমেই বসে আছে। কিছু সময় পর সবাই কলেজ মাঠের দিকে দৌড়ে যেতে থাকে। কলেজের ভিপির ছেলে রানা তানিয়ার ওড়না কেড়ে নেয়। তানভীর রানাকে থাপ্পড় মারে। রানা তানভীরের শার্টের কলার ধরে বলে, শালা তুই আমাকে থাপ্পড় মারিস, আজ দেখি তোর কোন বাবা আছে তোকে আমার হাত থেকে বাঁচাতে পারে। রাজ উপর থেকে দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ দিয়ে নিচে আসে। কয়েক মিনিটের মধ্যে 3টে গাড়ি কলেজের ক্যাম্পাসে প্রবেশ করে। গাড়ি থেকে 4 জন লোক নামে, রনি, রোহান, দুর্জয়, ফাহাদ। সবার মুখে কালো মাস্ক, পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, ব্লু ব্লেজার, হাতে বিদেশি পিস্তল। ফাহাদ রানার সামনে যেতেই রানা বলে ওঠে, কে রে তুই? তোকে তো কখনো এই শহরে দেখিনি। ও বুঝতে পারছি, তোরা আমাকে ভয় দেখাতে আসছিস। সাহস থাকলে তোর নাম বল, দেখি কতটা পাওয়ার তোর। রানার কথা শুনে রোহান, দুর্জয়, রনি, ফাহাদও হাসতে থাকে। দুর্জয় হাসতে হাসতেই বলে, হা 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 হা, এমকে কাউকে ভয় দেখায় না, এমকে নামটাই একান্ত ব্যান্ড। এমকে নামটা শুনে সবাই চমকে ওঠে। রিধি, তিহা, নূর, রাশেদ, শান্ত, তানিয়া, এমনকি সেখানে উপস্থিত সবাই দুপা পিছিয়ে যায়। তানভীর সাথে সাথে রাজের দিকে তাকায়। রাজ একটা মুচকি হাসি দেয়। রানা ফাহাদের কাছে এসে বলে, ভাই ভাই আমাকে এবারের মতো মাফ করে দেন, আমি চলে যাচ্ছি এখন। রানা চলে যেতে ধরলে রনি রানার শার্টের কলার ধরে বলে, শুন, ওই কলেজে আমাদের বিশেষ একজন আছে। এরপর তোকে আর একবার এই কলেজে দেখলে তোর বাবা শওকত চৌধুরী বাঁচাতে পারবে না। রনি, রোহান, দুর্জয়, ফাহাদ রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে যায়। ওরা চলে যাওয়ার পর শান্ত বলে ওঠে, তার মানে এমকে লোক কলেজে বা আমাদের সবার উপর নজর রাখে, কিন্তু কেন? আর ওরা আমাদের উপর কেন নজরদারি করবে? শান্তর কথা শুনে সবাই ভাবতে থাকে এমকে কি করতে চাইছে। এমন কথা ভেবে সবারই মাথা উলে যাচ্ছে। এরপর সবাই ক্লাস শেষ করে বাসায় চলে যায়। এভাবেই চলে যায় 3 মাস। 3 মাসে রিধি, তিহা, নূর, তানিয়া, তানভীর এদের সাথে যারা খারাপ আচরণ করেছে। পরের দিন তার মৃতদেহ পাওয়া গেছে কলেজের পেছনের বড় রাস্তার পাশে। একদিন হঠাৎ রিধি রাজের কাছে এসে বলে, রাজ, তুমি কি ফ্রি আছো? কিছু বলবি তুই? না মানে মানে কি সব না মানে মানে করছিস? কি বলবি বলে ফেল। রিধি একবার রাজের দিকে তাকায় আর একবার তিহা, নূর, তানিয়াদের দিকে তাকায়। তানিয়া ইশারা করে সাহস দিলে রিধি চোখ বন্ধ করে বলে ওঠে, রাজ, আমি তোমাকে ভালোবাসি। রিধি কথাটা বলেই রাজের সামনে দাঁড়িয়ে আছে। রাজ কোনো রিয়াকশন করছে না। রাজের কাছে গিয়ে রিধি আবারও বলে, আমি কি বলেছি তুমি শোনোনি? রিধির কথায় রাজ এবার মাথা উঁচু করে নরম স্বরে বলল, শুনেছি তো। তো আবার কি আনসার দাও? রাজ রিধির দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে চলে যায়। রিধির প্রচন্ড রাগ হচ্ছে। রেগে রিধি চেঁচিয়ে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রিধির কথা শুনে কলেজের সকল ছাত্রছাত্রী কলেজ ক্যাম্পাসে রিধির দিকে দৃষ্টিপাত করলো। ক্যান্টিন থেকে ইকবাল নামে একটা ছেলে এসে রিধির হাত ধরে বলে ওঠে, আহ বেবি, যে তোমাকে পাত্তা দেয় না তুমি তার পিছনে কেন পড়ে আছো? তুমি বরং আমাকে সময় দাও, আমি তোমাকে টাকা এবং ভালোবাসা দুইটাই দেব। আমার সাথে চলো বেবি, আমি তোমাকে আজ অনেক আদর ভালোবাসা দেব। তোমার পুরো শরীরে আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেব। তোর ঘরে মা বোন নাই? কথাগুলো তুই তোর বোনকে গিয়ে বল। শালি, দেখি তোর অনেক তেজ, তুই আমাকে থাপ্পড় মারিস, আজ তোকে বুঝিয়ে দেবো ইকবালকে থাপ্পড় মারার কতটা ভয়াবহ হতে পারে। কথাগুলো বলে ইকবাল রিধির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। গেটের কাছে যেতেই দেখলো একটা লোক মেন গেট বন্ধ করে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। ইকবাল গালি দিয়ে বলে ওঠে, এই শালা মাঞ্চু, তুই কে রে? মরার জন্য তুই গেটের সামনে এসে দাঁড়িয়েছিস? গেটের সামনে দাঁড়িয়েছিল রাজ। রাজ সামনে ঘুরে ইকবালের বুকের উপর সজোরে একটা লাথি মারে। ইকবাল ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। রিধি রাজের পেছনে গিয়ে দাঁড়ালো। ইকবাল ফোন বের করে কাউকে ফোন দিয়ে বলে, এই তোরা সবাই আমার কলেজে চলে আয়, সাথে বাইকেও নিয়ে আসিস। ইকবাল কারোর সাথে কথা বলে ফোনটা কেটে দেয়। রাজের দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, একটু ওয়েট কর, কিছু সময়ের জন্য এই দুনিয়ার আলো বাতাস ভালো করে শরীরে মেখে নে, এরপর আর সময় পাবি না। আচ্ছা তাই নাকি? ডাক, তোর কোন বাপকে ডাকবি, আমিও দেখবো তোর বাপ কয়টা আছে। রাজ কথা শেষ করতে রিধি রাজের হাত ধরে টেনে নিয়ে গেল। বলল,
রাজ, তুমি চলে যাও এখান থেকে। ওর বাবা এমপি, ওরা তোমাকে মেরে ফেলবে। তো রাজ প্লিজ, তুমি আমার কথা শোনো। চুপ, একদম চুপ। রাজ কথাটা বলে শহীদ মিনারের সিঁড়ির উপর গিয়ে বসে। মুখে মাস্ক, মাথায় কালো মানকি টুপি পরে বসে আছে। রিধি, তানিয়া, শান্ত সবাই মিলে রাজকে চলে যেতে বলে। রাজ জোরে ধমক দিয়ে রিধিও বাকিদের বলে। তোরা সরে যা। রাজের হুঙ্কার শুনে রিধি, তানিয়া, শান্ত কয়েক পা পিছিয়ে যায়। ঢাকা শহরের বড় মাফিয়া বিপুল এসে ইকবালকে বলে, কে তোকে মেরেছে? সে কোথায়? ওই তো ভাই শহীদ মিনারের সিঁড়ির উপর বসে আছে। বিপুল শহীদ মিনারের কাছে গিয়ে শার্টের কলার ধরে একটা থাপ্পড় মারে রাজকে। রাজ সেখানেই দাঁড়িয়ে থাকে। এবার বিপুল রাজের শার্ট ছিঁড়ে ফেলে। শার্ট ছেঁড়ার সাথে সাথে বিপুল রাজের পা ধরে কান্না করতে করতে বলে, ভাই আমি ভুল করেছি ভাই। ভাই আপনি আমাকে মাফ করে দিন ভাই। কয়েক মিনিট আগেই রাজকে থাপ্পড় মেরে এখন কি এমন হলো যে লোকটা রাজের পায়ে পড়ে মাপ চাইছে? কলেজ ক্যাম্পাসে উপস্থিত সবাই লোকটার কাণ্ড দেখছে। কি হচ্ছে এখানে সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকটা রাজের পায়ে ধরে কান্না করেই চলেছে। লোকটা আবার বলল, ভাই আপনি আমাদের মাফ করে দেন, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এই শহরে কারোর সাথে পাওয়ার দেখাবো না ভাই। এই তোরা বাঁচতে চাইলে সবাই এসে ভাইয়ের পায়ে ধরে মাপ চা, নয়তো চলার মতো তোদের পা থাকবে না, খাওয়ার মতো তোদের হাত থাকবে না। রিধি, তানিয়া, শান্ত সবার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তানিয়া বলে ওঠে, কি হচ্ছে রিধি? আমি কিছুই বুঝতে পারছি না। আরে আমিও বুঝতে পারছি না, হঠাৎ ওদের আবার কি হলো? আর ওরা রাজের পা ধরে মাপই বা চাইছে কেন? ধুর, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। রাজ আগের মতোই ওরা সবাই রাজের পায়ের কাছে পড়ে প্রাণ ভিক্ষা চাইছে। ঠিক সেই মুহূর্তেই দুইটা গাড়ি কলেজ মাঠে প্রবেশ করে। গাড়ি থেকে নামে সাগর, রনি, রোহান, দুর্জয়, ফাহাদ। এরা রাজের পাশেই দাঁড়িয়ে যায়। রাজের সিক্স প্যাক বডি। বিপুল রাজের শার্ট টান দিয়ে খুলে দেখে বুকের ডান পাশে আগুন দিয়ে পুড়িয়ে লেখা এমকে। এটা দেখে ওর প্রাণ যায় যায় অবস্থা। সাগর, রনি, রোহান, দুর্জয়, ফাহাদ ওদের দেখে বিপুলের প্রাণই বুঝে গেল। দুর্জয় গাড়ি থেকে শার্ট এনে দিলে রাজ পরে নেয়। রাজ সাগরকে বলল, ওদের গায়ে একটা ফুলের টোকাও দিবি না, পুরনো জায়গায় নিয়ে যা, আমি রাতে আসবো। সাগর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওদের নিয়ে যায়। এরপর রাজ উঠে ক্লাসরুমের দিকে যেতে লাগে। ঠিক তখনই রিধি এসে বলে, কে তুমি? কি তোমার পরিচয়? রাজ কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হাসি দিয়ে ক্লাসরুমে চলে যায়। রিধি রাজের পেছে পেছে যায়। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি, তাই এখন ক্লাসরুমে তেমন কেউ নেই বললেই চলে। রিধি রাজের সামনে গিয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হলো? তুমি কথা বলছো না কেন? তুমি কে? আর ওরা তোমার পায়ে ধরে কি সব বলছিল? আর এমকে এর লোক কেন তোমাকে শার্ট এনে দিল? সত্যি করে বলো, কে তুমি? কি তোমার পরিচয়? রাজ কোনো কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তিহা, নূর, রাশেদ, শান্ত, তানিয়া ক্লাসরুমে আসে। রিধি রাজকে দুইটা থাপ্পড় মেরে বলে, তুমি কথা বলবে না? তুমি কে? কি তোমার পরিচয়? বলতে হবে না। রাজ এবার মাথা উঁচু করে, চোখ দুইটা লাল রক্ত বর্ণ ধারণ করেছে। রিধি আবার কিছু বলতে যাবে, তার আগে পেছন থেকে তানভীর বলে ওঠে, ওকে কি তার পরিচয় আমি তোকে বলছি? তানভীর কথা বলাতে সবাই তানভীরের দিকে তাকায়। তানভীর রাজের পাশে এসে আবার বলতে লাগলো, তোরা জানতে চাইছিস না ওকে কি তার পরিচয়? তাহলে আমি বলছি শোন। কয়দিন আগে যে এমকে নামক ভয়ঙ্কর মানুষটি খোঁজ করেছিল না, সেটা আর কেউ নয়, কিলার জগতের মাইন্ড কিলার রাজ মাহমুদ। তানভীর রাজের পরিচয় দিতেই সবাই দুপা পিছিয়ে যায়। রাশেদ শান্ত ভয়ে ঢুক গিলতে থাকে। কিলার জগতের নিকৃষ্ট ও ভয়ঙ্কর মানুষটাই এই রাজ মাহমুদ। কয়েক মিনিটের জন্য সবার কথা বলা বন্ধ হয়ে গেছে। নীরবতা ভেঙে তানিয়া বলল, তার মানে কলেজের গেটে যে ছেলেটা মেয়েদেরকে র্যাগিং করতো তাকে রাজ ভাইয়া মেরেছে? হ্যাঁ, শুধু তাই নয়, আজ থেকে প্রায় 8 মাস আগে রিদিকে যে ছেলে দুইটা তুলে নিয়ে যায় তাদেরকে রাজ মেরেছে। তানভীর কথা শেষ করতে রাশেদ এসে রাজের পায়ে পড়ে যায় আর বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দে, আমি জানতাম না তুই কিলার জগতের কিং মাইন্ড কিলার। রাশেদকে উঠিয়ে রিধির সামনে আনে। রিধি কথা বলছে না। রাজ জোরে হাসি দিয়ে বেঞ্চের জোরে বাড়ি মেরে বলে, তোমাদের কারো কোনো ক্ষতি আমি করব না। রাশেদ ওই দিন জঙ্গলে গিয়েছিল, এটা আমি জানি। আমার লোক তোকে গুলি করতে গিয়েছিল, আমি তাদের বাধা দিয়েছিলাম। আমি ইচ্ছা করেই আমার পিস্তল তোর সামনে ফেলে দেই, যাতে তুই পিস্তলটা নিয়ে জঙ্গল থেকে চলে যাস। কিন্তু তুই জঙ্গলের আরও ভেতরে চলে গেলি। সেখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল, বয়স্ক মহিলা তোকে বাঁচিয়ে দিয়েছে।
তুই তার কথা শুনে জঙ্গল থেকে না আসলে তুই আর ফিরতে পারতি না। কথাগুলো বলে রাজ থেমে যায়। রাশেদ শান্ত মনে মনে ভাবে, তাহলে কি পুরো শহরটাই মাইন্ড কিলারের আওতাধীন? রাজ আবারও বলে, সবচেয়ে নিকৃষ্ট আমি। আমার মনে না আছে মায়া, না আছে ভালোবাসা। রিধি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি, হয়তো আর কখনোই দেখা হবে না। রাজ কথাটা বলে চলে যেতে লাগে। রিধি পেছন থেকে রাজকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমার প্রিয় জিনিসগুলোই আমার থেকে বারবার কেন হারিয়ে যায় বলতে পারো? আমি তো বেশি কিছু চাইনি কখনো, তাহলে আমার সাথে কেন এমন হয়? তুমি আমার আগের রাজ হয়ে আবার আমার কাছে ফিরে আসো। তোমাকে এই কয়দিনে যে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি পাগল। রাজ চুপচাপ দাঁড়িয়ে আছে। কয়েক মিনিট পর রাজ কিছু একটা ভেবে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি না। আমার জীবন এখন শত্রুপক্ষের বন্দুকের নলের মুখে। আমি চাই না আমার অনাকাঙ্ক্ষিত জীবনের সাথে তোমাকে জড়াতে। এই নিকৃষ্ট জগৎ থেকে তুমি ফিরে এসো। এই জগতে প্রবেশ করা অতি সহজ, কিন্তু বের হওয়া অনেক কঠিন। এখানে মৃত্যু অবধারিত। রাজার মুখে মৃত্যুর কথা শুনে রিধি আরো কান্না করতে থাকে। রিধি কি তাহলে পাবে না রাজকে? রাজ হাসতে হাসতে আবার বলে, মৃত্যু হলো মানুষের জীবনের একটা সবথেকে কঠিন বাস্তব, যা অবধারিত, কিন্তু মেনে নেওয়া খুবই কষ্টসাধ্য। আপনজনের বিয়োগজনিত ব্যথার থেকে বড় শোক বোধ হয় আর কিছুই হয় না। আমরা সকলে জানি যে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। তবুও কিছু কিছু মৃত্যু মানুষকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করে ফেলে। মৃত্যুতেই অন্ত হয় একটি মানুষের সকল চাওয়া পাওয়া। প্রকৃত মৃত্যু তখনই হয় যখন একজন মানুষের শুভ চেতনার মৃত্যু ঘটে। আপনজনের অকাল মৃত্যুর বেদনা মৃত্যু সময় পতিত হয়। মৃত্যু একটি চ্যালেঞ্জ, যা আমাদের শেখায় সময় নষ্ট না করতে। মৃত্যুকে বরণ করতে সে কুণ্ঠাবোধ করে না। নিজের প্রিয়জনের অনুপস্থিতির শূন্যতা অনেক সময় মনে করায় যে সমগ্র পৃথিবী বুঝি জনমানবহীন। শুধুমাত্র মৃত্যুই জীবনের সর্বাপেক্ষা ক্ষতি করে তা নয়। একজনের মৃত্যু তখনই হয় যখন সে ভেতর থেকে নিঃশেষ হয়ে যায়। আমি অতি কাছ থেকে দেখেছি আমার মায়ের মৃত্যু যন্ত্রণা। এই হাত দিয়ে আমি আমার বাবাকে খুন করেছি। আদরের ছোট বোনকে কাছে পেয়েও বুকে জড়িয়ে নিয়ে বলতে পারিনি, বোন, আমি তোর সেই নিকৃষ্ট ভাই, যার কারণে তুই মা বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত। রাজ কথা শেষ না করতেই তানভীর রাজের কাঁধে হাত রেখে বলে, মন খারাপ করিস না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। রিধি কিছু বলার আগেই 3টা লাম্বরগিনি গাড়ি এসে কলেজ মাঠে থামে। রাজ গাড়িতে উঠে চলে যায়। পরদিন সকালে রাজ বের হবে, তখন ছোট্ট একটা ছেলে রাজের সামনে এসে বলে, ভাইয়া ভাইয়া, আমার আপুকে বাঁচান। কি হয়েছে তোমার আপুর? 3 জন লোক আমার আপুকে মারছে। ছেলেটার হাত ধরে রাজ সামনের দিকে এগিয়ে যেতে থাকে। গিয়ে দেখে 3 জন ছেলে মিলে একটা মেয়েকে থাপ্পড় মারছে আর বলছে, শালি, তুই আমাদের সাথে কেন যাবি না? তোকে বলছি আমরা 10,000 টাকা দেব তোকে। না, আমি যাব না। আমার মা অসুস্থ, আমি আমার মাকে হসপিটালে নিয়ে যাব। শালি, তুই আগে আমাদের আনন্দ দিবি, তারপর আমরাই তোর মাকে হাসপাতালে নিয়ে যাব। আর তাছাড়া তুই তো দেহ বিক্রি করিস, তাহলে আমাদের সাথে যেতে তোর সমস্যা কোথায়? তোদের মতো কিছু জানোয়ারের বাচ্চা আমাকে দেহ ব্যবসা করতে বাধ্য করেছে। তোদের মতো বড় লোকের সন্তানরা শুধু পারে। কথা শেষ না হতেই মেয়েটাকে 2টা থাপ্পড় মারে। মেয়েটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। পড়া থেকে উঠে দাঁড়িয়ে মেয়েটা আবারও বলল, এই সমাজের দিকে তাকিয়ে দেখ, যত মেয়ে বেশ্যা হয়েছে, প্রতিটা বেশ্যা মেয়ের হওয়ার কারণে তোদের মতো বড় লোকদের হাত আছে। মেয়েটার কথা শুনে তাদের মধ্য থেকে একটা ছেলে মাথা নিচু করে নেয়। আর একটা ছেলে বলে ওঠে, শালি, তোর নাটক বন্ধ কর। আজ আমার মাথা ঠিক নেই। আজ তোকে আমার চাই মানে চাই। ছেলেটার কথায় মেয়েটা ছেলেটার পায়ে ধরে আকুতি মিনতি করতে লাগলো। ছেলেটা মেয়েটার কথা না শুনে মাথার চুল চেপে ধরে গাড়িতে উঠাতে যাবে। ঠিক তখন রাজ তাদের সামনে গিয়ে দাঁড়ায়। রাজের হাতে পিস্তল দেখে ছেলেগুলো মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। রাজ মেয়েটাকে বাড়ি পৌঁছে দেয়। মেয়েটা রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নেই। আপনি না থাকলে হয়তো আজ। কথাটা বলেই মেয়েটা কান্না করতে থাকে। রাজ মেয়েটাকে জিজ্ঞেস করে, ওরা কি সব বলছিল? তুমিও ওদের অনেক কথা বলেছিলে? আমি যা বুঝলাম তুমি। জি ভাইয়া,
আমি বাধ্য হয়েই পথে নেমেছি। আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকেই অসুস্থ মা আর এই ছোট ভাইয়ের দায়িত্ব আমার উপর এসে পড়েছে। আমি অনেক জায়গায় কাজের চেষ্টা করেছি, কিন্তু এই সমাজ আমার দিকে কুদৃষ্টিতে তাকাতো। আমি লেখাপড়া জানার সত্ত্বেও কোন কোম্পানিতে আমার চাকরি হয়নি। সবাই শুধু খুঁজেছে কাজের অভিজ্ঞতা। আবার কেউ বলেছে তাদের সাথে রাত কাটালে নাকি আমার চাকরি হবে, নয়তো হবে না। এরপর আমি চাকরির ইন্টারভিউ দেওয়া বাদ দিলাম। 2 দিন ধরে ঘরে বসে থাকলাম, কিন্তু দিন দিন মা আরও বেশি অসুস্থ হতে থাকলো। পাশের বাসায় এক খালার সাহায্যে মমিন এমপির বাসায় বুয়ার কাজ নিলাম। 1 মাস কাজ করার পর এমপির ছেলে টুলু বিদেশ থেকে বাসায় ফেরে। কয়েকদিন পর টুলু আমাকে বলে তার রুমে চা দিতে। আমি চা দিতে গেলে এমপির ছেলে আমার কথাগুলো বলে মেয়েটা আবারও কান্না শুরু করে। 1 মিনিট পর আবার বলে, এরপর থেকেই প্রায় সময় জোর করে আমার সাথে বাজে কাজ করত। একদিন তার বন্ধু সহ জোর করে আমার সাথে বাজে কাজ করে। এরপর আর কি, এরপর থেকে আমি সবার চোখে বেশ্যা হয়ে গেলাম। যেখানেই যাই সেখানেই আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। মেয়েটার কথা শুনে রাজের কথা বলার বাক শক্তি হারিয়ে গেছে। কয়েক মিনিট চুপ থেকে রাজ বলে, কালকে এই ঠিকানায় গিয়ে আমার কথা বলবে, সেখানে তোমার ভালো চাকরি হয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমার নাম বলবে। এরপর রাজ সেখান থেকে চলে আসে। অন্যদিকে রিধি রুমের দরজা বন্ধ করে রাজের ছবির দিকে তাকিয়ে কান্না করছে আর বলছে, তুমি কেন বুঝো না আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যেমনই হও না কেন, আমার শুধু তোমাকেই লাগবে, শুধু তোমাকেই লাগবে। রিধি মনের অজান্তে কখন যে রাজকে এতটা ভালোবেসে ফেলেছে রিধি নিজেই জানে না। রাজের বলা প্রত্যেকটা কথা রিধির মন ছুঁয়ে যায়। আসলে ছেলেটা একদম ভিন্ন, আর কথা বলে সবার থেকে আলাদা। এজন্যই তো রাজের প্রতি সবার এত আকর্ষণ। সব সময় কেমন রহস্য করেই কথা বলে। রাজ পুরনো জায়গা যেতেই দুর্জয় বলে ওঠে, তুই কি মনে করিস কিলার জগতের মাইন্ড কিলার হয়ে আমরা সবাই ভালো কিছু করব? তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল। সাগর থামে। সাগরের কথা শুনে রাজ হাসতে থাকে, জোরে জোরেই হাসে। তারপর বলে, কোনো এক ব্যক্তির জীবনকাল যতই সফল হোক না কেন, সত্যিকার অর্থে ফলপ্রসূ বা সার্থক তখনই হয় যখন সে নিজেকে ভালোবেসে নিজের মতন করে বাঁচতে পারে। প্রাথমিকভাবে এটি কঠিন বলে মনে হয়, কিন্তু ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে অনেক লেখক, দার্শনিক, ব্যবসায়ী এবং এমন কিছু প্রতিভাশালী ব্যক্তিরা আছেন যারা নিজের সঠিক পরিচয় অর্জন করতে লড়াই করেই গেছেন। তাই নিজের পরিচয় গড়তে এনাদের নিরলস সংগ্রাম সাধারণ মানুষের কাছে উদাহরণস্বরূপ। রাজ কথাগুলো বলে পকেট থেকে সিগারেট বের করে টানতে থাকে। সিগারেটে 2 টান দিয়ে রাজ আবারও বলল, অন্যজনে কি পেয়েছে, কতটা সফলতা লাভ করেছে, সেই দিকে দৃষ্টিপাত না করে নিজের স্বাভাবিক ভিত্তিগুলো সর্বান্তকরণে মেনে নিয়ে তাকে সঙ্গী করে এগিয়ে চলাই হলো জীবন। তাই জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নিজের মধ্যেই যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সেগুলোকে সমৃদ্ধ করার চেষ্টা করে যেতে হবে। প্রত্যেকেই প্রায়শই নিজেকে আবিষ্কার করে যেতে হবে। এটা নিজের বলা কথায় নতুন স্বাদ যুক্ত করে। প্রতিদিন একবার নিজের সাথে কথা বলো, কারণ এটা নিজের প্রতি আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে। যে নিজের ভুল সংশোধন করতে পারে না তার কখনোই অন্যের ভুল ধরার যোগ্যতা থাকে না। আমি জানি তুই যা করবি সব ভেবেচিন্তেই করবি। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, আমি সবসময় পাশে আছি। গুড। মমিন এমপিকে আমার সামনে দেখতে চাই আজ রাতের মধ্যে। রাজের কথা শুনে ফাহাদ হাসতে থাকে। ফাহাদের হাসি দেখে রাজও হাসে। হাসতে হাসতে রাজ বলে, কোথায় রেখেছিস? তুই বুঝলি কি করে? তোর হাসি মাখা মুখ দেখে। এরপর ফাহাদ রাজকে একটা রুমে নিয়ে যায়। রাজ এমপি মমিনের সামনে চেয়ারে বসে বলে, নিজেকে বদলাবার প্রচেষ্টা করলে ভাগ্য নিজে থেকেই বদলে যাবে। চোখ বিশ্বাস করে নিজেকে আর কান বিশ্বাস করে অন্যকে। এটা কেমন ছেলে, কি বলছে? এমপি রাজের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলবে আর রাজ কি বলল সবকিছুই এমপির মাথার উপর দিয়ে গেছে। এমপি রাজকে বলে, আপনি কে আর কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বাবার কাঁধে ছেলের লাশ, এটা আসলেই কষ্টদায়ক, তাই না এমপি সাহেব? মানে? আমি আপনার টিচার নয় যে আপনাকে আমি বোঝাবো। কাজের চাপে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি
দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণবশত। আমরা ভেতর থেকে যেভাবেই বদলাই সেই অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতাও বদলে যায়। ছেলেকে সাবধান করবেন, এরপর যদি কোনো মেয়ের দিকে তাকায় আপনার ছেলের হাত পাবেন তো পা পাবেন না। ফাহাদ, ওনাকে ছেড়ে দিয়ে আয়। অন্যদিকে রিধি 2 দিন পর কলেজে গেলে তিহা রিধির কাছে এসে বলে, কি রে, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? রিধি কিছু না বলে সোজা কলেজের পেছনের দিকে চলে যায়। কয়েক মিনিট পর পেছনে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে আছে। রিধি দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলে তুমি? তুমি কেন বুঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? দেখো আমি তোমাকে পাওয়ার জন্য কতটা বদলে গেছি। রিধির কথায় রাজ হাসতে থাকে। হাসতে হাসতেই রাজ বলে, কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নাই। বদলাতে হলে নিজের জন্যই নিজেকে বদলাও। কারণ আমি সারা জীবন না থাকতেও পারি, কিন্তু তুমি তোমার মধ্যে সারা জীবনই থাকবেন। নিজেকে ভালো রাখার সর্বোৎকৃষ্ট উপায় হলো অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কোনো প্রত্যাশা না করা। আরও একটি কি জানো? আচ্ছা আমি বলি, কেউ কেউ আমাকে অহংকারী বলে, কিন্তু আমি সেটাকে বলি আত্মবিশ্বাস। নিজের প্রতি আস্থা রাখো, নিজের যোগ্যতার উপরে ভরসা রাখো, নিজের শক্তির ওপর বিনয়ী হও। কিন্তু নিজের প্রতি যথেষ্ট বিশ্বাস না থাকলে সফল বা সুখী হতে পারবে না কখনো। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। আমার কথা তোমার কাছে খারাপ লাগলে আমার কিছু করার নাই। তুমি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে না পেলে মরে যাব। আমি তোমাকে আগেও বলেছি আমার জীবনের নিশ্চয়তা নাই। আমি চাই না আমার অনাকাঙ্ক্ষিত জীবনের সাথে তোমাকে জড়িয়ে তোমার জীবনটাকে শেষ করতে। কিলার জগতে যার যার জায়গা থেকে সবাই এক একটা মাইন্ড গেমার। আমার চারপাশের মানুষগুলো স্বার্থের প্রয়োজনে আমার সাথে বেইমানি করবে না, এর কি গ্যারান্টি আছে? তুমি তোমার মতো করে সুন্দর কাউকে খুঁজে নিও। আল্লাহ হাফেজ। রাজ কথাটা বলে চলে যায়। রাজের চলে যাওয়ার দিকে রিধি এক পলক তাকিয়ে আছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এটাই কি প্রকৃত ভালোবাসা? রিধির ভালোবাসা উপেক্ষা করে রাজ কি আদৌ ভালো থাকতে পারবে? আসলেই ভালোবাসা এমনই হয়, কেউ ভালোবাসা পেয়ে পায়ে ঠেলে দেয়, আবার কেউ কেউ মরীচিকার মতো ভালোবাসা খুঁজে বেড়ায়। গুরুজনে বলেছিল, নিজেকে আবিষ্কার করে নিজের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারলে তবেই সফলতা ধরা দেবে। নিজেই হও নিজের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী জীবন যুদ্ধে, তবে জয় নিশ্চিত। কথায় আছে, স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। রাজ সবসময় এই কথাটাই ভাবে, কিন্তু রাজ কি আদৌ পারবে রিধিকে ছাড়া থাকতে? না রিধি পারবে? রাজ বাসায় গিয়ে দেখে রোহান, দুর্জয়, ফাহাদ বসে আছে। রাজ ফাহাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? তোরা সবাই এভাবে বসে আছিস কেন? রাজ ওদের জিজ্ঞেস করতেই ফাহাদ কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, কিছু সময় আগে সাগরকে রিদি ফোন দেয়। রিদি অনেক কান্না করছিল। সাগর কথা বলতে বলতে বাড়িতে আসে। তখন মোমেন এমপির ছেলে টুলু এসে সাগরকে তুলে নিয়ে যায়। সাগরকে অনেক মারে রিদির ঠিকানা জানার জন্য। মনে হয় রিদিকে তুলে নিয়ে গেছে। রাজ কথাটা শুনেই রিধিকে ফোন দেয়, কিন্তু রিধি ফোনটা রিসিভ করছে না। এরপর রাজ সামনে থাকা ল্যাপটপ অন করে। রাজ আগে থেকেই সবার কাছে একটা করে জিপিএস ডিভাইস দিয়ে দিয়েছিল। রাজ চেক করে দেখে সাগর ও রিধির লোকেশন একই দেখায়। এরপর রাজ রেডি হয়ে বাইক নিয়ে চলে যায় লোকেশন অনুযায়ী। সাগর ও রিধি দুজনকেই 2টা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। রাজের চোখে কালো চশমা, মাথায় বড় কালো টিপ, পরনে পা পর্যন্ত বড় কালো পোশাক। সাগর ও রিধির কাছে যেতেই টুলু বলল, আমি জানতাম এদের ধরে আনলেই তোকে পাবো, তাই তো ওদের এখানে নিয়ে এসেছি। শুধু তোর জন্য আমি অপেক্ষা করছি। তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, তাহলে তুই কেন নিজে থেকে আমার সাথে শত্রুতা করছিস? আমি করিনি, শত্রুতার খেলা তুই শুরু করেছিস। আমার ছোট ভাইকে তুই নিকৃষ্টভাবে হত্যা করেছিস, এরপরেও তুই বলবি আমি শত্রুতা শুরু করেছি? টুলুর কথা শুনে রাজ ভাবতে থাকে, কে ওর ভাই? রাজ কিছু বলার আগেই টুলু আবারও বলে, তোর মনে পড়ছে না তো? আচ্ছা আমি মনে করিয়ে দিই। কলেজ গেটের সামনে থেকে 2 জনকে তুলে নিয়ে গিয়েছিলি, মনে আছে? এবার রাজ বুঝতে পারছে কার কথা বলেছে সে। রাজ মমিন এমপির কাছে গিয়ে হাসতে হাসতেই বলে ওঠে, বাবার কাঁধে ছেলের লাশ, কথাটা আসলে দুঃখজনক, তাই না এমপি সাহেব? এমপি সাহেব রাজের এমন কথা শুনে দুপা পিছিয়ে যায়। রাজ এমপির দিকে এগিয়ে যাচ্ছে। টুলু রাজের সামনে এসে কপালে পিস্তল ধরে বলে,
কুত্তার বাচ্চা, তোকে আমি এখানেই শেষ করে ফেলবো। তোর কারণে আমার ছোট ভাইকে দেখতে পারিনি, আর এই পৃথিবীতে এমন কেউ নাই তোকে আমার হাত থেকে বাঁচাতে পারে। আচ্ছা তাই নাকি? আয়, আমি তোকে একটা গল্প শোনাই। এক দেশে ছিল সবচেয়ে এক নিকৃষ্ট মানুষ। সে সবসময় মনে করত এই পৃথিবীতে সেই একমাত্র মানুষ, আর বাকি সবাই তার গোলাম। সে যা ইচ্ছা তাই করত। এমনকি ওই গ্রামের সুন্দরী মেয়েদের জোর করে রাত্রি যাপন করত। সুন্দরী একটা মেয়ের বিয়ে ছিল 2 দিন পর। তখন ওই মেয়ের উপর নজর পড়ে সেই লোকটার। প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। মেয়েটাকে উঠিয়ে এনে পবিত্র শরীর অপবিত্র করে দেয়। সেই দিন ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, আজ তুই আমার যেই অবস্থা করলি, একদিন তোর এমন অবস্থা হবে এই গ্রামের সমস্ত মানুষ তোর দিকে থুতু ফেলবে। মেয়েটা কথাগুলো বলে সেই শহর ছেড়ে অনেক দূরে চলে যায়। 18 বছর পর এক যুবক আসে সেই গ্রামে। যুবকটা এসে ওই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওই ছেলেটার নাম কি ছিল জানিস? রাজ এবার থামে, পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে থাকে। সিগারেট অর্ধেক শেষ করতেই টুলু রাজের শার্টের কলার চেপে ধরে, বলে, কি বলতে চাইছিস তুই? টুলুর কথায় রাজ জোরে জোরেই হাসে। মমিন এমপির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকেই যাচ্ছি। আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না, ঠিক যেমন আপনার ছেলে। রাজের কথা শুনে মমিন এমপি করুণ সুরে বলে ওঠে, না না, তুই আমাকে মেরে ফেল, তবু তুই আমার ছেলেকে ছেড়ে। এমপি কথা শেষ না করতেই রাজ টুলুর হাত কেটে ফেলে। টুলু মাটিতে পড়ে গেলে বুকের উপর পা দিয়ে জিহ্বা কেটে নেয়। টুলু মাটিতে পড়েই চিৎকার করছে। নিজের চোখের সামনে ছেলের মৃতদেহ দেখে মাটিতে ধপ করে বসে পড়ে সে। এরপর রাজ, রিধি ও সাগরকে নিয়ে চলে আসে। রিধি রাজের মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে গিয়েও বলতে পারছে না। আর ওইদিকে এমপি মমিন বলল, রাজ, তোকে আমি বাঁচতে দেব না। আমার দুইটা ছেলেকে তুই কেড়ে নিয়েছিস। আমি যদি তোকে এই পৃথিবী ছাড়া না করছি, আমার মন শান্ত হবে না। আমিও তৈরি করব মাফিয়া কিং। তোর সাথে আমার দেখা হবে মাস্তানির শহরে, খেলা হবে মাইন্ড কিলারের শহরে। কথাগুলো বলেই এমপি মমিন চলে যায়। এদিকে রাজ, রিধি ও সাগর বাসায় চলে আসে। রাজ রিধিকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুমে সোফায় ফেলে দেয়। রিধি উঠে দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরে, বলে, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে না পেলে মরে যাব। আমি তোকে বলেছি না আমি তোকে ভালোবাসি না? তাহলে কেন তুই তোর সুন্দর জীবনটাকে নষ্ট করতে চাচ্ছিস? কে বলেছে আমি আমার জীবন নষ্ট করছি? তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ? একটা কথা কি জানো, পৃথিবীতে ভালোবাসার একটা মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। আমি তোমার থেকে কোনো প্রতিদান চাই না, আমি শুধু তোমাকে চাই আমার পাশে সারা জীবনের জন্য। তোর এসব আবেগ বাদ দে। আমার জীবনের প্রতিটা ধাপেই আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আমি চাই না আমার সাথে সাথে তুই শেষ হয়ে যা। আমি তো অনেক আগেই শেষ হয়ে গেছি, আবার কি আছে নতুন করে শেষ হওয়ার? রাজ এবার বুঝতে পারছে রিধিকে এমন ভাবে বুঝিয়ে কোনো লাভ হবে না। এবার রাজ রিধির কাছে গিয়ে নরম স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন তুমি বাসায় চলে যাও, আমি পরে তোমার বাসায় আসবো। সত্যি বলছো তো? তুমি আমার ভালোবাসা মেনে নিয়েছো? আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি, কাল তুমি কিন্তু কলেজে আসবে। আচ্ছা ঠিক আছে, আসবো। এরপর রিধি বাসায় চলে যায়। রাজ সোফায় বসে সিগারেট টানতে লাগলো। এমন সময় দুর্জয় এসে রাজকে বলে, তাহলে কি তুই রিধিকে মেনে নিলি? দেখ দোস্ত, তুই আমরা সবাই এমন একটা অবস্থানে রয়েছি, এখানে না আছে ভালোবাসা আর না আছে মায়া। আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। আর এদিকে রিধিও পাগলামি করছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই আজ রাতের মধ্যেই এই শহর ছেড়ে চলে যাব। কিন্তু কোনো কিন্তু নাই। আমাদের লক্ষ্য যদি এক থাকে, 1000 মাইল দূরে থেকেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেখানে গিয়ে আমরা আবার আমাদের রাজত্ব কায়েম করব। আমাদের সবার পিছনে শত্রুপক্ষ পিঁপড়ার মতো লেগে আছে। আমি চাই না আমার ভালোবাসার জের ধরে ওরা রিধির কোনো ক্ষতি করুক। রাজ কথাগুলো বলে সোফায় বসে সিগারেট টানতে থাকে।
তখন সাগর বলল, তার মানে তুই রিদিকে ভালোবাসিস? আহ সাগর, তুই সবসময় একটু বেশি বুঝিস। আমি কখনো বলেছি হৃদিকে ভালোবাসি? আমি কতবার বলবো আমাদের জীবনের শেষ পরিণতি মৃত্যু। এই নিকৃষ্ট জগতের মৃত্যুটাও হতে পারে নিকৃষ্ট। আমি তোদের সবাইকে আমার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি। আমি জানি যে কোনো পরিস্থিতিতেও তোরা আমার পাশে থাকবি। রাজের কথা শুনে সাগর বলে ওঠে, দোস্ত, তাহলে আমাদের মৃত্যু কি নিকৃষ্টভাবে হবে? আসলে সাগর ভীতু টাইপের। সাগরের কথায় সবাই হাসাহাসি করলেও মাঝে মাঝে মন খারাপ করে, কারণ সবাই জানে কিলার জগতের শেষ পরিণতি কি। রাজ সবার মাঝখানে দাঁড়িয়ে বলে ওঠে, তোদের যা বলেছি তাই কর। আজকেই আমরা সবাই এখান থেকে চলে যাব। রাজের কথা মতো সবাই ব্যাগ গুছিয়ে নেয়, সবাই রেডি হয়ে নেয়, কিন্তু জয়কে দেখতে পায় না কেউ। জয়কে না পেয়ে রাজ জয় জয় বলে ডাকতে লাগে। ডাকতে ডাকতে মেন দরজা খুলতেই দেখে কালো পোশাক পরিহিত 3 জন লোক জয়কে ধরে রেখেছে। রাজ কিছু বলার আগে জয় বলে ওঠে, দোস্ত আমাকে বাঁচা, ওরা আমাকে মেরেছে। জয় কথাটা বলেই রাজের সামনে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। রাজ জয়ের সামনে বসে পড়ে। রাজ বসার সাথে সাথে পেছন থেকে রনি, ফাহাদ, দুর্জয় গুলি করতে থাকে। লোকগুলো সেখানেই মারা যায়। এরপর রাজ জয়কে ভেতরে নিয়ে গিয়ে বলে, রনি, দুর্জয়, ফাহাদ, তোরা খবর নে ওরা কারা, কেন ওরা জয়কে মেরেছে। আমি 1 ঘন্টার মধ্যে জানতে চাই। কার এত বড় কলিজা, আমি তাকে দেখতে চাই। রাজ রাগান্বিত স্বরে কথাটা বলে সামনে থাকা টেবিলে জোরে একটা বাড়ি মারে। রাজের রাগান্বিত লুক দেখে রনি, দুর্জয়, ফাহাদ খোঁজ নিতে থাকে। রাজ সোফায় বসে সিগারেট টানছে। একটু পর রনি এসে বলে, ওরা ছিল মুমিন এমপির লোক, তবে তার চেয়ে বড় বিষয় হলো সবাই ট্রেনিংপ্রাপ্ত লোক। আর এই লোকগুলো নিয়ে এসেছে জাভেদ সাহেব নামে এক এমপির কাছ থেকে। এখন আমরা কি করব? রিল্যাক্স রিল্যাক্স। এখন আমাদের যা করতে হবে সব ভেবেচিন্তেই করতে হবে। আস্তে আস্তে ওদের সংখ্যা বাড়ছে, মানে ওরা আমাদের সব দিক থেকে নজর রাখবে। আজ রাতেই আমরা আমাদের কাজ শেষ করব। রাজ কথাগুলো বলে মুচকি হাসতে থাকে। সাগর, রনি, দুর্জয়, ফাহাদ ওরা সবাই রাজের মুখের দিকে তাকিয়ে আছে। কি কাজ শেষ করতে হবে কিছুই বুঝতে পারছে না। তাহলে কি রাজ নতুন কোনো মাইন্ড গেম খেলতে যাচ্ছে? কি করতে চাইছে রাজ? প্রশ্নগুলো সবার মনে ঘুরপাক খাচ্ছে। রনি রাজের সামনে গিয়ে 1 হাত মাথায় দিয়ে জিজ্ঞেস করলো, আজ রাতে গিয়ে কাজ শেষ করব? সবকিছু আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। রাজ সিগারেটটা শেষ টান দিয়ে ফেলে দেয়। হাসতে হাসতেই বলে ওঠে, আজ থেকে তোরা সবাই এক এক জায়গায় থাকবি। সবাই নজর রাখবি কে কখন আসে, কি করে। কিন্তু কিভাবে সম্ভব? আর ওরা এই শহরে চারদিকে ছড়িয়ে আছে। সব সম্ভব। এটা অনলাইনের যুগ। আর আমাদের পেছনে ছোটখাটো মানুষ লাগবে না, সব বড় মাপের মানুষ ওরা। আর ওদের ফোন নাম্বার থেকে শুরু করে A to Z ডিটেলস পাওয়া সম্ভব। তোদেরকে সব ধরনের সাহায্য করবে জীবন। জীবন সাইবার সিকিউরিটির দায়িত্বশীল সদস্য। তোদের একটা কথা বলি, মন দিয়ে শোন। যে কোনো কাজে সরাসরি জীবনকে ফোন বা মেসেজ কোনোটাই করবি না। তোদের কোথায় কোনো সমস্যা হচ্ছে তা জীবন সব কিছুই কন্ট্রোল রুম থেকে দেখতে পারবে। রাজ কথাগুলো শেষ করে সিগারেটের লম্বা টান দেয়। সবাই রাজের দিকে তাকিয়ে আছে। রাজ সবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, আবার সিগারেটে টান লাগায়। রনি রাজের দিকে তাকিয়ে বলে ওঠে, তার মানে আমরা কোথাও যাচ্ছি, কি করছি সবকিছু জিপিএসের মাধ্যমে দেখতে পারবে। রাজ কথাটা বলেই উঠে চলে যায়। সাগর মনে মনে ভাবতে লাগে, হঠাৎ এমন চিন্তা ভাবনা কেন আসলো রাজের? সাগর মাথা ধরে বসে পড়ে। কি হচ্ছে সবকিছুই সাগরের মাথার উপর দিয়ে যাচ্ছে। কিলারের শহরে এই কোন মাইন্ড গেম? তাহলে এই শহরের সবাই এক একটা মাইন্ড গেমার। রাজ সিদ্ধান্ত নিয়েছিল এই শহর ছেড়ে চলে যাবে, কিন্তু জয়কে মারার প্রতিশোধ না নিয়ে তো যাবে না। জয়, সাগর, রনি, ফাহাদ, দুর্জয় রাজেদের অন্ধের মতো বিশ্বাস করে। তাদের শরীরে কেউ হাত দিলে রাজ তাদের হাত কেটে ফেলতে দুবার ভাবে না। কথায় আছে, হাতটা কলুষিত হতে শুরু করলেই মন আকারে শুরু হতে থাকে। রাজ অনেক কাছ থেকেও দেখেছে আপনজনের দেওয়া ভয়াবহ এক কষ্টের তীব্রতা। ভালোবাসার কাছে সবকিছুই হার মানে, হোক সেটা বন্ধুত্ব বা অর্ধাঙ্গিনীর। আপনি ভালোবাসতে জানলে পৃথিবীর সমস্ত কঠিন কাজও করা সম্ভব। মেঘাচ্ছন্ন রাত, চারিদিকে বিদঘুটে অন্ধকার। মাঝে মাঝে মেঘের গর্জনে বিদ্যুৎ চমকানোর ফলে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে একদম পরিষ্কার। রাত 2:27। মেঘের গর্জনে রাস্তার পাশের কুকুরগুলো মাঝে মাঝে ডেকে উঠছে। মাথায় বড় টুপি, পরনে রেইনকোট,
ঠোঁটে বিদেশি ব্র্যান্ডের সিগারেট। চারপাশে বড় বড় দালান কোঠার জানলা দিয়ে হালকা লাইটের আলো বাইরে এসে জানান দিচ্ছে ভালোবাসায় কষ্ট পাওয়া মানুষগুলো রাত জেগে গুমড়ে কান্না করছে। কিছুটা দূরে যাওয়ার পর আরো দুজন এসে লোকটার সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে থেকে জাকির নামে একজন বলে ওঠে, কেন এসেছিস তুই এখানে? তোদের দেখতে। রাজের কথা শুনে লোক দুইটা একে অপরের দিকে তাকায়। তাদের মধ্য থেকে আবার জাকির বলে, শত্রু শত্রু মরণ নামক ভয়ঙ্কর খেলায় অংশ নিয়েছি, আমাদের সামনে থেকে চলে যা, নয়তো। আমাকে মৃত্যুর ভয় দেখাস? আমি জানি আমার মৃত্যুটা ভয়ানকভাবেই হবে। আমি সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ। আমি সবসময় মৃত্যুকে আলিঙ্গন করতে থাকি। হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। মনে পাপ থাকার এই একটাই লক্ষণ। মনে হয় সকলে বুঝি সব জানে, কিন্তু না। রাজ কথাগুলো বলে আবার সিগারেটে টানতে থাকে। ছেলে দুইটা রাজের দিকে তাকিয়ে আছে। রাজ সিগারেট শেষ করে মুচকে হাসি দিয়ে আবার বলে ওঠে, কিলার জগতের কিং আর কিলার জগতের মাইন্ড গেমার দুইটা একই শব্দ, তাই না? মানুষের মৃত্যু বরণ করার ঠিক 10 দিন আগে বুঝতে পারে সে মারা যাবে। তখন থেকে সেই ব্যক্তি নিজের মধ্যে পরিবর্তন করার যথেষ্ট চেষ্টা করে। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, এই সুন্দর ভুবনে আমার অনেক কিছু দেখার বাকি। রাজ কথাগুলো এক নিঃশ্বাসে বলে থেকে যায়। দুপা সামনে গিয়ে একটা বেঞ্চে বসে। রাজের সামনে থাকা ছেলে দুইটা হাতে পিস্তল নিয়ে রাজের দিকে এগিয়ে আসে। রাত তখন 2:38। আকাশটাও বিদঘুটে অন্ধকার। পূর্ব আকাশে মেঘের গর্জনে অন্ধকারের ঘন ঘটায় বৃষ্টির পূর্বাভাস। চারিদিকে শেয়াল কুকুরের ভয়ঙ্কর ডাক। তার মাঝে হেঁটে চলেছে সুদর্শন যুবক। পরনে কালো রেইনকোট, মাথায় কালো হেলমেট, হাতে নিউ ভার্সনের পিস্তল। এ কোন খেলায় মেতে উঠেছে কিলার জগতের মাইন্ড কিলার? তাহলে কি সত্যি সত্যি এ শহরে আবার নতুন গল্পের সূচনা ঘটাবে? রাজের সামনে থাকা ছেলে দুইটা হাতে পিস্তল নিয়ে রাজের দিকে এগিয়ে আসে। রাজের কপালে বরাবর পিস্তলটা তাক করে ছেলে দুইটা। দুইটা ছেলে একসাথে রাজের দিকে পিস্তল তাক করে আছে, অথচ রাজের মনের বিন্দু পরিমাণের ভয়ের ছিটে ফোটাও নেই। রাজ তাদের দিকে তাকিয়ে জোরে জোরে হাসে। রাজের হাসি দেখে জাকির নামের ছেলেটা বলে ওঠে, তোর সামনে মৃত্যু অপেক্ষা করছে, তুই এভাবে হাসছিস কেন? আমি কেন হাসছি এটা বড় কথা নয়। বড় কথা হলো, আচ্ছা সেটা না হয় পরেই বলি, আগে একটা গল্প বলি শোন। সমুদ্রের পাড়ে একটা বাচ্চা ছেলে গিয়েছিল। সমুদ্রের ঢেউ এসে ছেলেটার জুতা ভাসিয়ে নিয়ে যায়। ছেলেটা সমুদ্রের পাড়ে লিখে রাখলো, সমুদ্র তো একটা চোর। অপর প্রান্তে একটা জেলে মাছ ধরছিল, তার জালে অনেক মাছ উঠেছিল। সেই লোকটা সমুদ্রের পাড়ে লিখে রাখলো, সমুদ্র তো অন্নদাতা। অন্যদিকে সমুদ্রের পানিতে ডুবে একজন লোক মারা যায়। সেই লোকটার বউ সমুদ্রের পাড়ে লিখে রাখলো, সমুদ্র তো একটা খনি। কিছু সময় পর ওই পাশ দিয়ে একজন ভিখারি হেঁটে যাচ্ছিল সমুদ্রের পাশ দিয়ে। তখন সেই ভিখারি একটা মুক্তোর মতি পেয়ে সে তো অনেক খুশি। খুশিতে ভিখারি সমুদ্রের পাড়ে লিখে রাখলো, সমুদ্র তো অনেক দানশীল। কিছু সময় পর বড় একটা ঢেউ এসে সমস্ত লেখা মুছে দিয়ে চলে যায়। সমুদ্রের বুকে সব কিছু বিলীন হয়ে যায়, শুধু কিছু সময়ের প্রেক্ষাপটে। রাজ কথা শেষ না করতেই জাকির বলে ওঠে, আমি শুনছি মানুষ মৃত্যুর সময় সে পাগলের মতো আচরণ করে, আর তখন সে কি বলে নিজেই জানে না। আমি সবসময় মৃত্যুকে আলিঙ্গন করি, মৃত্যু চারপাশে ঘিরে বসে থাকি। এই পৃথিবীর সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি জানি আমার মৃত্যুটা ভয়ানকভাবেই হবে। আমি নিকৃষ্ট, আমি সাইকো। রাজ কথাগুলো বলেই বাম পায়ে থেকে পিস্তলটা বের করে জাকিরের দু পায়ে ঠাস ঠাস 2টা গুলি করে দেয়। জাকির সাথে সাথে রাজের সামনে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। রাজ জাকিরের সামনেই বসে পিস্তলের মাথা নাকের কাছে নিয়ে হাসি দিয়ে বলতে ওঠে, কুত্তার বাচ্চা, দেখ তুই কেমন করে আমার পায়ের সামনে পড়ে আছিস। আমি তোকে বলেছিলাম না আমি নিকৃষ্ট, আমি সাইকো। দুর্জয়, ফাহাদ, রনি, সোহান, সাগর, তোরা একে এত পিস করবি যেন শেয়াল কুকুরগুলোও ও টুকরো টুকরো পিস খুঁজে না পায়। এই কেমন ছেলে রে বাবা, এটা কি সাইকো না অন্য কিছু? কথাগুলো বলে রাজ কিছুটা দূরে গিয়ে বসে সিগারেট টানতে থাকে। আর এদিকে
দুর্জয়, ফাহাদ, রনি, রোহান, সাগর জাকিরের শরীরের বিভিন্ন অংশ কেটে কেটে ফেলছে। রক্তগুলো স্রোতের মতো ভেসে যাচ্ছে। তাজা রক্তের গন্ধ পেয়ে শিয়াল কুকুরের ক্ষুধার্ত ডাক। মনে হচ্ছে ক্ষুধার্ত শিয়াল কুকুরগুলো ছুটে আসছে এদিকে। কিছু সময় পর রাজ ও তার সঙ্গীরা সেখান থেকে চলে যায়। আর ক্ষুধার্ত শিয়াল কুকুরগুলো এসে জাকিরের ক্ষতবিক্ষত দেহটা খুবলে খুবলে খেতে শুরু করে। শীতের স্নিগ্ধতায় শিয়াল কুকুরগুলো বেশ তৃপ্তি করে খাচ্ছে। পরদিন সকালে রাজ ঘুম থেকে উঠতেই দেখে রিধি রাগান্বিত অবস্থায় রাজের সামনে দাঁড়িয়ে আছে। রাজ টাওয়ালটা হাতে নিতেই রিধি রাজকে বলে ওঠে, রাজ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত ভাবতে পারি না। আমাকে ভালোবেসে তুমি ধ্বংস হবে। তোমার ওই চোখের মায়ায় আমি অনেক আগেই ধ্বংস হয়ে গেছি। এই চোখে আছে শুধু প্রতিহিংসার আগুন। আমার ভালোবাসা দিয়ে সে আগুন নিভিয়ে দেব। পারবে না, এই আগুনে তোমার মন ঝলসে যাবে। আগুনে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করে আমার মনটাও ঠিক তেমন। আমি হিংস্র দানব। ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব, হোক সে দানব বা সৃষ্টির সেরা মানুষ। আহ রিধি, তুমি বুঝতে পারছো না। তোমার বুকে মাথা রেখে আমি বুঝতে চাই। রাজরিধির ভালোবাসা কি তাহলে পূর্ণতা পাবে না? কি হতে চলেছে এই গল্পে? তবে কি কিলার জগতে ভালোবাসা বলতে কিছুই নেই, নাকি রাজ চায় না রিধিকে? প্রশ্নগুলো সবার মনেই বিদ্যমান। এ কোন নিকৃষ্ট জগৎ যেখানে ভালোবাসা বলতে কিছুই নেই? রিধি রাজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রাজ রিধিকে ছাড়িয়ে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, আমি তোকে বলেছি না আমার মনে কোনো ভালোবাসা নাই। কেন তুই বারবার আমার কাছে আসিস? তোমার মনেই যে আমার বসবাস, তুমি কেন বোঝো না? রাজ কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে যায়। রিধি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট পর রাজ ওয়াশরুমের দরজা খুলতেই দেখে রিধি দাঁড়িয়ে আছে। রিধি রাজকে বলে ওঠে, আমি কি ধরে নেব তুমি আমাকে চাও না? রাজ রিধির কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে চলে যায়। সাথে পছন্দের পিস্তলটাও নিয়ে নেয়। রাজ যেখানে যায় তার পিস্তলটা সাথেই থাকে। রাজ নিচে নামতেই সাগর বলে ওঠে, দোস্ত, তুই কি এই রহস্যের রক্তাক্ত খেলা কবে বন্ধ করবি? সাগরের কথায় রাজ মুচকে হাসি দিয়ে বলে ওঠে, আমাকে আবার নতুন করে পোড়ানোর কি আছে? আমি তো সেই ছোট্ট থেকেই আগুনের লেলিহা বুকে নিয়ে বড় হয়েছি। ভয় সে পাবে যে মৃত্যুকে ভয় পায়। আমার চারপাশে হাজারো পিস্তল নিশানা করে আছে। কিলার জগতের নিকৃষ্ট দৃশ্যপট বদলে যাবে যুদ্ধক্ষেত্রের ময়দানে। আমি মানুষ নামের এক নিকৃষ্ট দানব। রাজের কথা শুনে সাগর মাথা নিচু করে নেয়। কারণ সাগর বুঝতে পারছে রাজের মাথা গরম আছে। এই জন্য সাগর কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। রাজ এটাও জানে সাগর রিধির হয়ে রাজকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু রাজ তাকে বলার সুযোগ না দিয়ে কড়া করে কিছু কথা বলল। রাজ বাসা থেকে বের হয়ে যায়। রাজ নিজেও জানে না কিলার জগতের মাইন্ড গেম কোথায় গিয়ে শেষ হবে। রাজ চলে যায় সেই পুরনো জায়গায় যেখান থেকে শুরু করেছিল নিকৃষ্ট জগতের মাইন্ড গেম। রাজ কার জন্য সেখানে কিছু সময় অপেক্ষা করতে একজন লোক আসে। লোকটার মুখে মাস্ক, পরনে কালো পোশাক। লোকটি রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, কেন এসেছিস তুই এখানে? আমি কেন এসেছি এটা তোর অজানা নয়। চলে যা তুই এখান থেকে। কিলার জগতের মাইন্ড কিলার পিছপা হয় না। তোর সামনে অনেক বিপদ। আমি সবসময় মৃত্যুকে সাথে নিয়েই ঘুরি। লোকটি রাজের কাছে এসে পকেট থেকে একটা কাগজ বের করে রাজের হাতে দিয়ে চলে যায়। রাজ কাগজটা খুলে মুচকে একটা হাসি দেয়। কি আছে ওই কাগজে? আর কে ছিল অপর প্রান্তে মাস্ক পরা ব্যক্তি? তাহলে এটা কি রাজের কাছের কেউ? না না, তা হতে যাবে কেন? আর সে যদি রাজের কাছের কেউই হবে তাহলে এমন কথা কেন বলল? কাগজটা খুলে দেখে রাজ হাসতে হাসতে বলে ওঠে, কিলার জগতের ভয়ঙ্কর খেলা আর কিছু লাশের সমাহার বদলে দেবে নিকৃষ্ট খেলার পরিণাম। রাজ কি করতে চলেছে, কেন সে এমন ইঙ্গিত দিল? তাহলে কি সবার সাথেই রাজ মাইন্ড গেম খেলছে? না, সবাই রাজের সাথে মাইন্ড গেম খেলছে। কোনটা? আসলে এই মাইন্ড গেমের শহরে সবাই এক একটা মাইন্ড গেমার। সবাই নিজেকে নিজের মতো মাইন্ড গেমার ভাবতে থাকে। এই কিলার জগতে রক্তের সাথে বেমানি করতে দুইবার ভাবে না। রাজ সিগারেটে টান দিয়ে ফেলে দেয়। চিঠির দিকে তাকিয়ে হাসতে থাকে। রাজের মুচকি হাসির পেছনেও রহস্য লুকিয়ে আছে। এই যেন এক আতঙ্কের আবির্ভাব। রাজ সেখান থেকে চলে যেতে লাগলে একটা গুলি এসে রাজের ডান হাতে লাগে। সাথে সাথে জয় এসে রাজের সামনে দাঁড়িয়ে বলে, বন্ধু তুই এখান থেকে চলে যা, আমি তো দেখছি।
না বন্ধু, আমি তোকে বিপদের মুখে ফেলে যেতে পারি না। বন্ধু আমার কসম লাগে তুই চলে যা, তুই রিদিকে বাঁচা। রিদিকে তুলে নিয়ে গেছে, রিদি তোকে অনেক ভালোবাসে, তুই রিদির খেয়াল রাখিস দোস্ত। কিন্তু তোকে? কোনো কিন্তু নাই, তুই যা দোস্ত, ওইদিকে না, তুই এদিক দিয়ে যা। ওইদিকে ওরা 100 জন দাঁড়িয়ে আছে তোকে মারার জন্য। আর শোন, তোর পিস্তলটা আমাকে দিয়ে যা, আমি ওদের দেখছি। রাজ আর কিচ্ছু না ভেবে পিস্তলটা জয়কে দিয়ে জয়ের দেখানো রাস্তা দিয়ে এগিয়ে যায়। জঙ্গলের মাঝ বরাবর যেতেই 20 থেকে 25 জন মিলে জাল ফেলে রাজকে আটকে ফেলে। রাজ নড়াচড়াও করতে পারছে না। রাজকে একটা গাছের সাথে বেঁধে রাখে। তখন রাজ বলে, তোরা কে? আমাকে কেন বেঁধে রেখেছিস? রাজ কথা না শেষ করতেই গাড়ির ভেতর থেকে মমিন এমপি মুখে সিগারেট নিয়ে বলে ওঠে, ওদের তুমি চিনবে না, ওরা সবাই আমার লোক। আপনি? আমি। এবার হয়তো আমাকে তুই চিনতে পেরেছ। আচ্ছা, আবার আমি বলছি শোনো, আমি মমিন এমপি। কুত্তার বাচ্চা, তুই আমার দুইটা ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমি সেই দিন বলেছিলাম আমি এই শহরে তোর চেয়ে বড় মাফিয়া চক্র তৈরি করব। আমাকে তুই একইবারে মেরে ফেল। ভুল করেও আমি যদি একবার বেঁচে যাই, তোদের সবার জীবনের মৃত্যুর দূত হয়ে ফিরে আসব। আমাকে মেরে ফেল। আচ্ছা, তাহলে তো তোকে তোর ইচ্ছা পূরণ করতে হয়। এই শোন, তোরা ওকে এত গুলি করবি যাতে ওর লাশ দেখে এই জঙ্গলের পশু পাখিও ভয়ে আটকে ওঠে। এমপি মমিনের কথা মতো সবাই রাজকে গুলি করতে থাকে। কয়েক মিনিট পর এমপি মমিন আবার বলে, এই শোন, কিছু সময় পর সন্ধ্যা ঘনিয়ে আসবে। ওর লাশটা জঙ্গলের পাশে রাস্তায় ফেলে দে। সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলে, ও গাড়ির নিচে পড়ে পিষ্ট হয়ে যাবে। এরপর এই শহর থেকে উঠে যাবে কিলার জগতের আকৃষ্টি মাইন্ড গেম। আমি হব কিলার জগতের কিলার কিং। হা 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 হা। এরপর ওরা রাজকে মৃত ভেবে ফেলে দিয়ে চলে আসে। 20 মিনিট পর ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল নায়াজ সাহেব। রাস্তার উপর কাউকে দেখে নায়াজ সাহেব তার সহকারীকে বলে, মনে হয় কে বা কারা তাকে মেরে ফেলে দিয়ে গেছে। তুমি গিয়ে দেখো ছেলেটা বেঁচে আছে কিনা, না মারা গেছে। নায়াজ সাহেবের কথা মতো লোকটা রাজের কাছে গিয়ে দেখে এখনো বেঁচে আছে। লোকটা চিৎকার করে বলে ওঠে, স্যার, ছেলেটা এখনো বেঁচে আছে, তবে ওর শরীরে অগণিত গুলির চিহ্ন। কি বলো? ওকে জলদি গাড়িতে উঠাও, হসপিটাল নিয়ে যেতে হবে। এরপর নায়াজ সাহেবের গাড়িতে রাজকে নিয়ে হসপিটালে রওনা হয়। সেখানে রাজের 6 মাস চিকিৎসা করার পর একটু একটু করে কথা বলে রাজ। নায়াজ সাহেব রাজকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমি? নাম? বলো। কি হলো বলো? আচ্ছা, বলতে হবে না। তোমার নাম রাহুল, কিন্তু রাহুল নামটা কেমন যেন লাগে। আজ থেকে তোমার নাম রাজ মাহমুদ। তুমি আগে পুরোপুরি সুস্থ হও, এরপর তোমার সব কথা শুনবো। কারা তোমাকে অমন ভাবে মেরে রাস্তায় ফেলে গেছে বলতে পারো? রাজ কিছু বলে না, শুধু তাকিয়ে দেখে। নায়াজ সাহেব হসপিটাল আর কিছু না বলে বাসায় চলে যায়। রাজকে আরো 2 মাস চিকিৎসা করে। রাজের মুখে চাপদাড়ি, বড় বড় গোঁফ। রাজ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। নায়াজ সাহেবকে হসপিটাল থেকে ফোন করে বলে রাজ পুরোপুরি সুস্থ, এখন তাকে বাসায় নিয়ে যেতে পারেন। নায়াজ সাহেব হসপিটালে গিয়ে রাজকে নিয়ে গাড়িতে ওঠে। আধা ঘন্টা গাড়ি চালার পর বড় একটা বাড়ির সামনে এসে গাড়ি থামে। মেন গেটটা বেশ বড় সড়ো, 3 তলা বাড়ি। বাড়ি দেখে বোঝা যাচ্ছে বাড়ির মালিক বেশ শৌখিন। 2 তলার ব্যালকনিতে বাহারি রকমের ফুলের গাছ। রাজ একবার বাড়ির চারপাশটা চোখ বুলিয়ে নিল। মেন গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই হাতের বাম পাশে হাসনাহেনার ফুলের গাছ দেখে। রাজের পছন্দের একটা ফুল হাসনাহেনা। সন্ধ্যা ঘনিয়ে আসলেই হাসনাহেনার ফুলের গন্ধে মোমো করে চারপাশ। তার পাশে একটা রক্তজবা ফুলের গাছ। কেউ বা বলে জবা ফুল, আবার কেউ বলে রক্তজবা। 2টি ফুলই রাজের পছন্দের। রাজ ফুল গাছের কাছে গিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, বাহ, আপনি তো বেশ শৌখিন একটা মানুষ। তুমি কেমন করে বুঝলে? এই যে বাড়ির আঙিনায় ভারী রকমের ফুলের গাছ, যার মনে প্রেম ভালোবাসা আছে সেই সুন্দর সুন্দর ফুলের গাছ লাগায়, যেমন আপনি। একটা জিনিস কি জানেন নায়াজ সাহেব, মানুষ বড়ই বিচিত্রময়। কেউ আপন মানুষ পেয়ে বিধাতাকে ভুলে যায়, আবার কেউ আপন মানুষ হারিয়ে মোনাজাতে বসে বিধাতার কাছে কান্নাকাটি করে। তোমার কথার মানে আমি বুঝলাম না। আচ্ছা বাদ দেন, সে কথা পরে এক সময় বলবো।
কালকে আমি একবার ঢাকা যেতে চাই। কেন? সেখানে আমার বন্ধু আছে, জয়, সাগর, ফাহাদ, রনি, রোহান, দুর্জয়। আমি তাদের সাথে দেখা করতে চাই। আগে তাদের ফোন করো। এ নাও তোমার নাম্বার। নায়াজ সাহেব রাজের দিকে ফোন বাড়িয়ে দেয়। রাজ ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটা অফ হয়ে গেছে। রাজ ফোনটা চার্জে দিয়ে ওপেন করেই দেখে জীবনের মেসেজ। রাজ মেসেজ দেখে কিছু সময়ের জন্য থমকে যায়। রাজ মেসেজটা দেখে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো চোখে থেকে। রাজ সাথে সাথে জীবনকে ফোন দেয়। ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে জীবন বলল, ভাই কি থেকে কি হয়ে গেল? সাগর, ফাহাদ, রনি, রুহান, দুর্জয় সবাইকে গুলি করে। আমি আর জয় ওদের হসপিটালে নিয়ে গেলে ফাহাদ, রুহান, দুর্জয় তিনজনকে মৃত্যু ঘোষণা করে। সাগর, রনি 2 জন বেঁচে আছে। 9 মাস পর তারা কথা বলেছে। আর এইদিকে ওরা কোথায় জানি নিয়ে গেছে, আমরা কেউ জানি না। ভাই আপনি এখন কোথায় আছেন? আপনি কেমন আছেন? আমার কথা বাদ দাও জীবন, তুমি জয়, সাগর, রনি এই ঠিকানায় চলে এসো। আমি ওখানে আছি। রিধি কোথায় থাকতে পারে আমি বুঝতে পারছি। এরপর জীবন ওদের ঠিকানা দিয়ে এখানে যেতে বলে। জয়, রনি, সাগর তিনজনই রাজের দেওয়া ঠিকানায় চলে আসে। জয়, সাগর, রনি এসে দেখে রাজ একটা চেয়ারে বসে আছে। ওরা তিনজনই এসে রাজকে জড়িয়ে ধরে। এরই মধ্যে থেকে রনি কান্না করতে করতেই বলে, ভাই তুমি ঠিক আছো? তোমরা কিছু হয়নি তো? কান্না করিস না, আমি ঠিক আছি। রাজ কথাটা বলে উঠে দাঁড়ায়। জয় রাজের শার্টের এক টান দিয়ে ছিঁড়ে ফেলে। রাজের পুরো শরীরে আগনিকৃত গলির চিহ্ন। সাগর, রনি, জয় ওদের শরীরের অবস্থাও রাজের মতো, তবে সবচেয়ে রাজের বেশি। ডাক্তার রাজের শরীর থেকে 26টা গুলি বের করেছে। রাজ পকেট থেকে ফোন বের করে জীবনকে ফোনটা দেয়। আকাশ, নিলয় ওদের সাথে আমি কথা বলতে চাই, তা আজকের মধ্যেই। ওকে ভাই, আপনি একটু সময় দিন, আকাশ, নিলয় ওরা আপনাকে কল দেবে। এরপর রাজ কল কেটে দেয়। কয়েক মিনিট পর আকাশ, নিলয় রাজের হোয়াটসঅ্যাপে কল দেয়। রাজ বলে, শোন, তোরা আমাকে কোনো প্রশ্ন করবি না। আমি কোথায় আছি, কেমন আছি, সময় হলে সব জানতে পারবি। এমপি মমিনের সাথে কার বন্ডিং ভালো, তোরা 2 জনে সেখানে এন্ট্রি নে। দরকার হলে অনিকের সাহায্য নে। এরপর খেলা হবে মাইন্ড কিলার ভার্সেস মাইন্ড গেমার। এটাই ছিল রাজের অতীত। এরপর থেকে রাজ হয়ে ওঠে হিংস্র দানব। কিলার জগতে রাজকে তেমন কেউ দেখেনি। রাজ সেখানে যেত শুধু মুখে মাস্ক পরে, যেন কেউ না চিনতে পারে। কিন্তু নেহা কেন এই নিকৃষ্ট জগতে এলো? এতদিন রাজ রীতিকে কিছুই বলেনি। রীতি রাজকে কি বলেছিল মনে আছে আপনাদের? আসুন আমি বলে দিচ্ছি। রাহি জাবেদ সাহেবের কথায় রাজের সাথে মাইন্ড গেম খেলে। রাজকে ভালোবাসার ফাঁদে ফেলে হতে চেয়েছিল কিলার জগতের ডন। রাহি রাজের বাসায় থাকাকালীন রাজও চেষ্টা করেছিল ভালোবাসার মাইন্ড গেম খেলার। রাহির মুখ থেকে সত্যটা বের করতে চেয়েছিল, তবে রাজ ভালোবাসার মাইন্ড গেম খেলার আগেই রাহির আসল রূপ বের হয়ে আসে। এরপর রিধি বলে, তবুও আমার অনেক ভয় করে, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তোমার ভালোবাসা আমার সাথে আছে, তুমি দেখে নিও, আমি আবার ফিরে আসব। রাজ রিধিকে দুঃসম্পর্কের মামার বাসায় রেখে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পূর্ব আকাশে কালো মেঘের আনাগোনা। মেঘাচ্ছন্ন আকাশ দেখে বোঝা যাচ্ছে ভারী বৃষ্টি হবে। গ্রামের রাস্তা ধরে রাজ হেঁটে চলেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। পাখির কিচিরমিচির ডাক, সাথে ঝড়ো হাওয়া। হাওয়ার সাথে বড় বড় বৃষ্টির ফোঁটা, চলন্ত কিছু মানুষের আনাগোনা। বেশ চমৎকার দৃশ্যটা। কিছুটা হেঁটে মেন রাস্তায় গিয়ে গাড়িতে উঠে বসে। ঝুম বৃষ্টির মধ্যেই গাড়ি চলছে আপন গতিতে। কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর রাজ নিজের বাসায় গিয়ে উঠে। বাড়িতে প্রবেশ করতে নায়াজ সাহেব বলে ওঠে, রাহি নামের মেয়েটা কে, তুমি চেনো? বেশি চেনার প্রয়োজন মনে করি না। ওরা যদি তোমার কোনো ক্ষতি করতো? দল ভেদে শিকার করে শেয়াল, কুকুর, সিংহ যেখানে যায় সেখানেই রাজত্ব করে। রাজ কথাগুলো বলে উপরে নিজের রুমে চলে যায়। নায়াজ সাহেবও নিজের বাসায় চলে যায়। অন্যদিকে জাবেদ সাহেব রাহিকে বলে, রাজ 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 শুধু একটা ভুলের কারণে আজ সে বেঁচে গেল। আর তুমি কি করলে? আমি এত মাইন্ড গেম খেলে সবকিছু সুন্দরভাবে সাজালাম, একটা ভুলের কারণে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। আপনি টেনশন নিয়েন না, কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। চুপ করো তুমি, তোমাকে দিয়ে কিছুই হবে না। এবার যা করার আমাকেই করতে হবে। তুমি এমপি মমিন আর হামিদ সাহেবকে আমার বাংলোতে আসতে বলো। জাবেদ সাহেবের কথা মতো রাহি তাদেরকে ফোন করে আসতে বলে। মমিন সাহেব, হামিদ সাহেব জাবেদ সাহেবের বাংলোতে আসে।
হামিদ সাহেব জাভেদ সাহেবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে জাভেদ সাহেব বলে, যে কোনো মূল্যে আমাদের কিলার জগৎ চাই। তোমরা একটা কথা মাথায় রেখো, রাজ আর আগের মতো নেই, সে এখন হিংস্র দানব হয়ে গেছে। ওকে মারতে হলে আমাদের হাত করতে হবে ওর দলের বিশ্বস্ত কাউকে। জাভেদ সাহেব কথা শেষ না করতেই পেছন থেকে অনেক বলে ওঠে। কিলার জগতের রাজা সবাই হতে চায়, কিন্তু অনেক থেকে যায়, চায়ের কাপে এক চুমুক দিয়ে আবারও বলে, কিলার জগৎটা আসলেই ভয়াবহ। চারিদিকে তাজা রক্তের গন্ধ আর কিছু লাশের সমাহার। কুত্তা বাঘের চামড়া পড়লেই সে কখনো বাঘ হয় না। সবাই চাইবে রাজত্ব সহ রাজকন্যা। অনেক আবার থেকে যায়। চায়ের কাপে চুমুক না দিতে জাভেদ সাহেব বলে ওঠে, তোমার কথার মানে ঠিক বুঝতে পারলাম না অনেক। আপনি যাকে নিয়ে আসবেন সেই দুধে ধোয়া তুলসী পাতা নয়। ওই যে বললাম, সবাই মনে মনে নিজেকে মাইন্ড কিলার ভাবলেও প্রকৃতপক্ষে মাইন্ড কিলার একজনই। এই জগতে আছে সবার নিকৃষ্ট মাইন্ড গেম, যা মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলে একটি মাইন্ড গেমে। আজ অবধি আপনি কখনো শুনেছেন মাইন্ড কিলার রাজ মাহমুদকে পুলিশ ধরেছে? সে সবসময় মাথা ঠান্ডা করে সবার সাথে মাইন্ড গেম খেলে, এমনকি পুলিশের সাথেও। সে সবসময় চিন্তা ভাবনা করে কাজ করে। আপনি আমরা সবাই যেমন হুটহাট করে মুখে যা আসে তা বলে ফেলি, কিন্তু রাজ সবার থেকে ভিন্ন। অনেক থেকে যায়। জাভেদ সাহেব, মমিন সাহেব, হামিদ সাহেব অনেকের দিকে তাকিয়ে আছে। অনেকে আবার কিছু বলতে যাবে, তার আগেই নিলয় পেছন থেকে বলে ওঠে, মাইন্ড গেমের ধারা আছে 3টা। 1, ভালোবেসে সুস্থ মস্তিষ্কে মাইন্ড গেম খেলা। 2, শত্রু পক্ষের সাথে থেকে মাথা খাটিয়ে মাইন্ড গেম খেলা। 3, এক জায়গায় বসে কলকাঠি নাড়া। মানে আমরা যাকে বলি লিডার। আপনি লিডার, আপনি বসে কলকাঠি নাড়বেন। আচ্ছা বাদ দিন, একটা গল্প বলি। প্রকৃত পুরুষরা বিশ্বস্ত থাকে কেন জানেন? তাদের অন্য মহিলার সন্ধান করার সময় নেই, কারণ তারা তাদের নিজের ভালোবাসার নতুন উপায় খুঁজতে খুব ব্যস্ত। প্রকৃত পুরুষদের সবসময় তাদের মহিলাদের জন্য সময় থাকবে। প্রকৃত পুরুষরা 1 মিলিয়ন ভিন্ন ভিন্ন নারীকে ভালোবাসে না, তারা এক নারীকে মিলিয়ন মিলিয়ন উপায়ে ভালোবাসে। একজন সত্যিকার মানুষ অন্য একজনের খোঁজ শুরু করার আগেই একটি সম্পর্ক শেষ করে দেয়। প্রকৃত পুরুষরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটিকে ভালোবাসে না, তারা সেই মেয়েটিকেই ভালোবাসে যে তাদের পৃথিবীকে সবচেয়ে সুন্দর করে তুলতে পারে। সত্যিকারের পুরুষরা একজন মহিলা কি চায় তা শোনার জন্য উন্মুক্ত এবং এটি ঘটানোর জন্য একসাথে কাজ করে। প্রকৃত পুরুষরা তাদের মহিলাদের সাথে সব কিছু ঠিক আছে বলে ধরে নেয়। তারা 100% নিশ্চিত করে তাদের সাথে যোগাযোগ করে সব কিছু ঠিক আছে। একজন সত্যিকারের পুরুষ একজন মহিলার সাথে মাইন্ড গেম খেলে না। শুধুমাত্র দুর্বল, অনিরাপদ এবং অপরিণত একজন প্রকৃত মানুষের লুকানোর কিছুই নেই। আপনি যা জানতে চান সেই সম্পর্কে তিনি আপনাকে সত্যিই বলবেন, কারণ তিনি জানেন যে তিনি যদি আপনার সাথে 100% সৎ হন তবে আপনি তাকে বিশ্বাস করবেন, যাই হোক না কেন। একজন সত্যিকারের মানুষ এমন একজন মেয়ে খুঁজছেন না যেটি নিখুঁত দেখাচ্ছে। তিনি এমন একজনের সন্ধান করছেন যার সাথে তিনি নিখুঁত প্রেমে বাঁধতে পারেন। একজন সত্যিকারের পুরুষ তার মহিলাকে আঘাত করা দেখে সহ্য করতে পারে না। তিনি তার সিদ্ধান্ত এবং কর্ম সম্পর্কে সতর্ক, তাই তাকে তার ব্যথার জন্য দায়ী হতে হবে না। শুধুমাত্র একজন প্রকৃত পুরুষই কেবল একজন মহিলার সাথে লেগে থাকতে পারে এবং তার সাথে সর্বদা বিশেষ আচরণ করতে পারে। একজন সত্যিকারের পুরুষ একজন মহিলার প্রতি সম্মান, ভালোবাসা, ভক্তি এবং বিশ্বস্ত হতে বেছে নেয়। একজন নারী যথেষ্ট তা বুঝতে একজন প্রকৃত পুরুষের প্রয়োজন। সব মেয়ে যেমন একজন পুরুষকে ভালোবেসে আসে না, আবার সব মেয়ে একটি পুরুষের ক্ষতি করতেও আসে না। একজন প্রকৃত মানুষ সবসময় আপনার পাশে থাকবে, আপনাকে সমর্থন করবে, আপনাকে আরও ভালো করতে উৎসাহিত করবে এবং তার শরীরের প্রতিটি কোষ দিয়ে আপনার কথা শুনবে। নিলয় কথাগুলো বলেই থামে। আসলে নিলয় কি বোঝাতে চাইছে পাশ থেকে হামিদ সাহেব বলে, তোমার বুদ্ধি আছে বলতে হয়। তোমার মতো একজন আমার পাশে থাকলে আমি পুরো রাজ্য আমার হাতের মুঠোয় করে রাখতে পারতাম। তোমার কথা বলার স্টাইল সিনেমা হিরোর থেকেও কম না। হামিদ সাহেবের কথা শুনে নিলয় হাসতে থাকে। হাসতে হাসতেই নিলয় বলল, আমাকে আপনি ধরে রাখতে পারবেন তো? মানে আমি সবার সাথে মাইন্ড গেম খেলে মজা পাই না। শত্রুপক্ষ যত শক্তিশালী হবে তার সাথে মাইন্ড গেম খেলে তত মজা। কিলার জগতের মাইন্ড কিলার আর নিলয়ের মাইন্ড গেম, আমাদের স্টাইলটা এক হলেও রাস্তাটা ভিন্ন। এই জগতে যে যত বেশি গেম খেলতে পারে সেই শেষ অবধি টিকে থাকতে পারবে।
নিকৃষ্ট জগতের মৃত্যুটাও হাতছানি দিয়ে প্রতিনিয়ত ডাকতে থাকে। আমি নিলয়, সবাই আমার মতো না, বা আমিও কারো মতো নই। নিলয় কথাগুলো বলেই থেমে যায়। আবারও রাহি বলে, আমি জানি নিকৃষ্ট খেলায় সব বড় বড় মাস্টার মাইন্ড আর মাইন্ড গেমের খেলা। রাহি পুরো কথা শেষ না করতে জাভেদ সাহেব বলে ওঠে, রাই, তোমার কথা বন্ধ করো। আজ এই শহরে মানুষগুলো এক এক করে জ্বলন্ত অগ্নিশিখা হয়ে উঠতে চলেছে। সবাই যখন নিজ নিজ অবস্থান নিয়ে ব্যস্ত, এই সুযোগ আমি আমার কাজ করতে চাই। জাভেদ সাহেব কি করতে চাইছে? তাহলে নিলয়, আকাশ এরা কেন জাভেদ সাহেবের সাথে তাল মিলিয়ে চলছে? এরা এদিকে কথা বলছে আর অন্যদিকে নায়াত সাহেব রাজকে বলল, আসলে আমি সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ, জানো রাজ। দেখো, কিলার জগতের সবাই একদিকে, তুমি আর আমি একদিকে।